অর্থ মানুষের জীবনে যে কত কষ্টদায়ক, পৃথিবীতে যে কোনো কষ্ট সহ্য করা যায়, ব্যথা যন্ত্রণা মানুষ একসময় মেনে নেয়, বাট কি জানো তো, ফিনান্সিয়াল স্ট্রাগল বা অর্থনৈতিক সংকট মানুষকে কোনো কিছু থেকেই বাঁচতে দেয় না। ওটা সবচেয়ে বড় সংকট মানুষের। এই স্কুলটাই সত্যজিৎ রায়, তিনি কিন্তু অপরাজিত শুটিংটা করেছিলেন। অপু যেই স্কুলে পড়তো সেই স্কুল, এবং ওই স্কুলের ওই যে দালানটা, প্রধান শিক্ষক গরু তাড়াচ্ছেন, ইন্সপেক্টর আসছে, আমাকে জাস্ট দৌড়ে দেখছেন, আমার এলো এসে বলে মার, কত ক্ষমতা আছে দেখি, সব দিয়ে দিচ্ছি, মার। দেন একটার পর একটা, লাস্টে যখন শোটা চলে, ক্ষমতা আমার অ্যাঙ্কারকে মারবে, চল শুয়ে দিয়েছি আছে। সো ইট ওয়াজ আ টিম গেম, এটা বোঝানোর চেষ্টা করছি। যারা টেলিভিশন দেখে তারা ভাবে যে অ্যাঙ্কার স্বপ্ন। ইভেন কলকাতায় যারা বড় বড় অ্যাঙ্কাররা অ্যাঙ্কারিং করছে বড় বড় চ্যানেলে, তাদের পেছনে এরকম বড় বড় মাথারা রয়েছে যারা এই জায়গাটা তৈরি করে দেয় আমাদেরকে। এরকম হয়েছে 8টার শো, খুব ইম্পর্টেন্ট একটা শো, ডিবেট, মানে আমরা যেটাকে বলি প্রাইম টাইম। 8টা বাজতে 15 মিনিট আগে জানা গেছে যে শো এর টপিকটা নাকি অন্য। 15 মিনিট আগে আমাকে অনেকে বলে না যে এক্সপিরিয়েন্স কি করে হবে, অভিজ্ঞতা দরকার জীবনে। আমি আমার জীবনের যতটুকু পথ হেঁটেছি, আমার মনে হচ্ছে সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স করার জায়গা কি জানো তো, মানুষ দেখো, মানুষ, যত মানুষ দেখবে অবাক হতে থাকে, দুনিয়াটা বদলাতে থাকবে তোমার কাছে। আর কিচ্ছু দেখার দরকার নেই, শুধু মানুষকে মাইনরলি দেখে যাও, তারা কি করছে। একমাত্র আমি পারি, বিকজ আই এম আ হিউম্যান বিইং। কারণ তুমি হিউম্যান বিইং, তোমাকে হিউম্যান থেকে হতে হয়। আর কোনো অ্যানিমালের ক্ষেত্রে বিইং শব্দটা ইউজ হয় না। তুমি মানুষ হয়ে জন্মাও না, তোমাকে মানুষ হতে হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন সানডে। আমরা সোল কানেকশন সানডেতে কী করি আপনারা জানেন অলরেডি। আমরা সোল কানেকশন সানডেতে এমন কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি যাদের কাছ থেকে আমরা একটুখানি টিপিক্যাল যে সোল কানেকশন পডকাস্টের যে সেলিব্রিটিরা আসে তাদের কথা তো বাদ দিই, তো তাছাড়া কিছু মানুষ যাদের আমার পার্সোনালি খুব পছন্দ, সেই সমস্ত মানুষদের জার্নি শোনার চেষ্টা করি, নতুন কোনো নলেজ পাওয়ার চেষ্টা করি, বা ধরুন এমন কিছু বিষয়ে আড্ডা মারার চেষ্টা করি যেটা একটুখানি টিপিক্যাল আমার যে সোল কানেকশন পডকাস্টের এপিসোড তার বাইরে। আজকে আমাদের সঙ্গে আছে কুণাল বোস। আই এম বোসের কুণাল বোস, অনেকেই আপনারা অলরেডি চেনেন। ওয়েলকাম কুণাল, ওয়েলকাম টু সোল কানেকশন। কেমন আছো বলো? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ডাকার জন্য। মানে আমি খুব, মানে সব দেখেছি তো তা নয়, বাট অনেক এপিসোডস দেখেছি। প্রথমত সেই জায়গা থেকে অনেক কংগ্রেচুলেশনস ফর 100K। থ্যাংক ইউ। এটা আমরা একটু আগেই অফ ক্যামেরা আলোচনা করছিলাম যে এই ফিলটা আমি বুঝতে পারি যে একদম 100 পর একটা কে বসছে সব মিলিয়ে। তো আমার মনে হচ্ছিল যদি কোনোদিন তোমার সঙ্গে দেখা হয়, আলাপ হয়, তো সেটা ফাইনালি হয়ে গেল। একদম। এবং আমারও খুব, আমার তোমার চ্যানেল অ্যাকচুয়ালি আমি সবাইকে বলি, যারা আমাকে চেনে জানে যে আমি কয়েকটা চ্যানেল, যে কটা চ্যানেল ফলো করি বা দেখি কন্টেন্ট, তার মধ্যে তোমার চ্যানেল একটা। তার দুটো কারণ আছে। একটা হলো, প্রথম কথা, তোমার পার্সোনালিটিটা এত প্লিজিং লাগে আমার পার্সোনালি এত প্লিজিং একটা পার্সোনালিটি লাগে। এবং তোমার গলা নিয়ে নিশ্চয়ই সবাই বলে, আমারও তোমার গলা প্রচণ্ড ভালো লাগে। মানে কিছু গলা খুব খুব ডিরেক্ট কানেক্ট করে, তোমার গলার মধ্যেই ব্যাপারটা আছে যে ডিরেক্ট কানেক্ট করে একদম। এই গলা নিয়ে পরে একটা কথা বলবো। মানে এই গলার পিছনে আমার একটা, মানে বলে না যে গলা কখনো কখনো তোমাকে প্রাউড ফিল করায়। হ্যাঁ, তো সেই প্রাউড ফিলটা গলার জন্য নয়, সেটা আমি পরে অ্যাড করবো। মনে করে তুমি যদি বলো তাহলে বেশ নিশ্চয়ই। আচ্ছা, এমনি কেমন আছো কুণাল? ওই মানে যেহেতু ঠান্ডাটা ঠিকঠাক পড়ছে না, একটু কাশি টাশি হয়েছে। হ্যাঁ, তো ওইটা একটা প্রবলেম। এছাড়া ঠিক আছে, এমনি ঠিক আছে। হ্যাঁ। তো আমরা শুরু করি। তোমার জেনারেলি আমি সোল কানেকশন পডকাস্টেও যেটা করি সবসময়, একটা জার্নি জানার মধ্যে একটা আমার ইন্টারেস্ট আছে। জার্নিটা আমার কাছে একটা সিনেমার মতো, বুঝলো তো? তো আমরা শুরু করি হলো একদম প্রথম থেকে। ওকে, ছোটবেলাটা কোথায় কেটেছে, কিভাবে কেটেছে, কি কি করেছো ছোটবেলায়, আর কি কি স্মৃতি এখনো অবধি জল করছে তোমার মনে? ছোটবেলার স্মৃতি নিয়ে একটা ভিডিও করেছিলাম একবার, যেটা মনে হয় কখনো ভাবিনি এরকম টেকনোলজি এই জায়গাতে আসবে, আমরা নিজেদের কথা বলতে পারবো এত লোককে। বাট আমার ছোটোবেলা থেকেই না ভীষণ আয়নার সামনে অ্যাক্ট করার একটা ভীষণ তাগিদ ছিল আমার সবসময়। এটা আমি বলি, আমার পেরেন্টসরাও জানে, আমার ছোটোবেলা থেকে খুব বড় হওয়ার ইচ্ছে ছিল। মানে হয় না যে কিছু কিছু জিনিস থাকে ছোটোবেলা থেকেই আমি নিজেকে সেভাবে প্রস্তুত করতাম যে আমি একজন ভালো অ্যাক্টর হব, এটা আমার মধ্যে ছিল। আচ্ছা। আমি যখন একটু বয়ঃসন্ধি এলো, হালকা হালকা দাড়ি উঠতে শুরু করলো, চুলগুলো বড় বড় হচ্ছে, ভালো লাগছিল নিজেকে দেখতে। মানে যৌবন যখন আসে জীবনে, সেটা একটা আনন্দের থাকে। বাট তার আগের পিরিয়ড থেকে যদি শুরু করি, আমি তার আগে না, আমার ছোটোবেলাটা যেহেতু আমি যেখানে থাকি গড়িয়ার থেকে ধরো বোড়াল, তখন
টিপিক্যাল মফস্বল। সেই মফস্বলের লাইফটা কি আমাদের বিকেলবেলাটা একটা অদ্ভুত ছিল, এখনকার জেনারেশন সেটা জানে না, যে বিকেলে ওই খেলতে বেরোনো, এটা সব ছেলেমেয়েরা এক হয়ে মাঠে নানা রকমের খেলা, ওই বিকেলটার জন্য অপেক্ষা করতাম। ঠিক। আর ওই দুপুরটা ছিল অদ্ভুত। স্কুল থেকে ফেরার পর মা স্নান খাওয়া দাওয়ার পর নিয়ে ঘুম পাড়াতো, আর ঘুমোতাম তো না, কিন্তু মা কিছুক্ষণ পরেই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তো। মা যতক্ষণ না ঘুমোতো ততক্ষণ মায়ের পাশে খেলতাম বসে নানা রকমের জিনিস নিয়ে। মায়ের হাতের সেফটি পিনগুলো আজও মনে আছে, আমার গরুর মোচা হতো। আচ্ছা, ঠিক আছে, মানে এটা কেন বলছি তুই বুঝতে পারবে যে একটা কল্পনার জগৎ তখন থেকে তৈরি হচ্ছিল একদম। আর ওই জানলার বাইরের জগৎটা আমার কাছে সবসময় একটা আকর্ষণ ছিল। জানলা থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে গাছপালাগুলো, ওই দুপুরের রোদটা বা ফেরিওয়ালা হাঁকতে হাঁকতে যাচ্ছে, কোন পাখি কোথায় বাসা বাঁধছে, এগুলো না আমার একটা কল্পনা ছিল সবসময়। আমার ছোটোবেলা থেকে আমি ভীষণ কল্পনাপ্রবণ। তো ওই ছোটোবেলা থেকেই ওই বিকেল, ওই বন্ধুবান্ধব, এগুলো আমার ছোটোবেলাটা, আমার থ্যাঙ্কস টু মাই চাইল্ডহুড ডেজ যে ওগুলো আমাকে শিখিয়েছিল। দেন আমি ওখানেই বড় হই। আমার স্কুলিং, যেহেতু আমি একটা মফস্বল স্কুলে পড়ে বড় হয়েছি, তো আমার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। আমার বন্ধু বান্ধব, আমাদের স্কুলের শুক্রবার দিন 1 ঘন্টা ছুটি থাকতো, মানে টিফিন পিরিয়ড থাকতো, আমরা বেরিয়ে আড্ডা মারতাম, এই করতাম। তো টিপিক্যাল একেবারে যেরকম গ্রাম বাংলার ছেলেদের জীবনটা হয় না, ওরকম জীবনভাবে শুরু হয়েছে। তো ওইখান থেকেই আমার জীবনের ইচ্ছেগুলো বড় হতে শুরু করে। আমি তারপর পড়াশুনো ওখানেই আমার, আমি যেহেতু যে স্কুলে পড়েছি সেই স্কুলটা খুব নস্টালজিক এই কারণে, স্কুলটা হচ্ছে বোড়াল হাই স্কুল। এই স্কুলের সঙ্গে একটা বড় ইতিহাস জড়িয়ে রয়েছে। স্কুলটা তৈরি করেছিলেন ঋষি রাজনারায়ণ বসু, মানে যিনি ঋষি অরবিন্দের দাদু, মায়ের বাবা। ঋষি অরবিন্দের মামার বাড়ি কিন্তু বোড়া, অনেকেই জানেন। এবং এই স্কুলটাই সত্যজিৎ রায়, তিনি কিন্তু অপরাজিত শুটিংটা করেছিলেন। অপু যে স্কুলে পড়তো সেই স্কুল, এবং ওই স্কুলে ওই যে দালানটা, প্রধান শিক্ষক গরু তাড়াচ্ছেন, হ্যাঁ 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 হ্যাঁ, ইন্সপেক্টর আসছে, ওই রুমগুলো সব আমি ছোটবেলা থেকে ওগুলো পেয়েছি। এবং পথের পাঁচালী, মানে অপরাজিত যখন দেখলাম তখন ওই সিনগুলো ছিল অপরাজিততে। এবং ওই যে বাচ্চারা যেরকমভাবে দোলনা খাচ্ছে, বড় বড় রেলিং ছিল, আমার স্কুলে ওইগুলো আমি ছোটোবেলায় পেয়েছি, বহু বছর ধরে ছিল ওগুলো। পরবর্তীকালে আমি সোমেন্দু রায়কে নিয়ে একটা কাজ করেছিলাম, তখন সোমেন্দু রায় এসে এগুলো দেখে খুব অবাক হয়েছিলেন যেগুলো এখনও আছে। তো সেটা আমার চাইল্ডহুড ডেজ। দেন আমি পড়াশুনোর পর একটা খুব স্ট্রাগল ফেস করেছিলাম, মানে ফিনান্সিয়াল স্ট্রাগল। তো দ্যাট টাইম আমি ব্যাঙ্গালোর চলে যাই চাকরি বাকরির জন্য। আমার গ্র্যাজুয়েশনটা ইনকমপ্লিট ছিল সেই সময়। বাট আমাকে ওই যে জগৎটা খুব কষ্ট দিয়েছিল, মানে সম্পূর্ণভাবে যেই স্বপ্নটা, তার আগে তোমার যে কল্পনার জগৎটা, সেখান থেকে সম্পূর্ণ বেরিয়ে অন্য কিছু। হ্যাঁ, পুরো জগৎটা ভেঙে গিয়েছিল। মানে মানে অর্থ মানুষের জীবনে যে কত কষ্টদায়ক, পৃথিবীতে যে কোনো কষ্ট সহ্য করা যায়, ব্যথা যন্ত্রণা মানুষ একসময় মেনে নেয়। বাট কি জানো তো, ফিনান্সিয়াল স্ট্রাগল বা অর্থনৈতিক সংকট মানুষকে কোনো কিছু থেকেই বাঁচতে দেয় না। ওটা সবচেয়ে বড় সংকট মানুষের জীবনে। অনেকে বলে পয়সায় সব কিছু হয় না। আমি বলি যে পয়সা থাকলে তো তাও কিছু হয়, পয়সা না থাকলে তো সেটাও হয় না। একদমই ঠিক। এবং আমাদের একটা অদ্ভুত ধরনের একটা আইডিয়া আছে, যে যাদের বেশি টাকা, বা আমাদেরকে ছোটবেলা থেকে আমি যতদূর বুঝেছি, যে বেশি টাকা খারাপ লোকেদের হয়, ভালো লোকেদের বেশি টাকা থাকে না। এটা একটা রং কনসেপ্ট। এখন আজকের দিনে দাঁড়িয়ে সত্যি এটার কোনো মানে হয় না, এটা ভুল কথা। আমি দেন ব্যাঙ্গালোরে চলে গিয়েছিলাম, ব্যাংকের জব। তো টাফ ছিল খুব। ওখানে একজন বাঙালির সাথে আলাপ হয়েছিল, যিনি বাংলা কথা তো কখনো বলতেন না। আমার ভালো লেগেছিল, বাঙালি কাউকে পেয়েছিলাম। তো উনি আমাকে, মানে ওনার ট্রেনিংয়ে আলাপ হয়। তো পরে যখন ট্রেনিংটা করে অফিসে ফিরেছিলাম, আমার ব্রাঞ্চে ফিরি, তখন আমি দেখি ওনার ভিজিটিং কার্ডটা, ওটাতে লেখা রয়েছে মিস্টার সুদীপ দে। তো ডে টাইটেলটা দেখে বুঝতে পারি যে একজন বাঙালি। তাই ওনাকে ফোন করি আমি অফিস থেকে। তো উনি আমার সাথে পুরোটাই ইংরেজিতে কথা বলছেন, কোনো বাংলা বলছেনই না। আমার খারাপ লেগেছিল যে আমি একটু বাংলা বলতে চাইছি, এখানে ওখানে বাংলা বলার কেউ নেই। তারপর কিছু ত্রিপুরার লোকজন ছিল যারা বাংলা বলতে পারতো, আমার বন্ধুবান্ধব, 1-2 জন। পরে উনি একদিন আমাদের অফিসে আসেন এবং এসে আমাকে হঠাৎ করে বলেন, মানে দূরে দেখি বসে আছেন, ওকে কুণাল বলে ওকে ডাকে। তো আমি যাই। তো উনি আমাকে বলেন যে তুমি কোথা থেকে এসছো, বাংলাতেই বলেন। আমি বলি আমি কলকাতা থেকে এসেছি। তখন উনি বললেন যে সিগারেট খাও, চলো বেসমেন্টে চলো। তো তার আগে আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, হয়তো তখন বয়সটা কম ছিল বলি। আমি বলেছিলাম যে স্যার আপনাকে একটা প্রশ্ন করবো, আপনার কি গাড়ি আছে?
বললো হ্যাঁ কেন, না আপনার জুতোর তলাটা খুব পরিষ্কার। তো উনি আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সিগারেট খেলেন। তো আমি কথা বলতে উনি হঠাৎ করে বলছে দেখো আমার অ্যাকচুয়ালি কলকাতায় কোনোদিন কানেকশন ছিল না, আমার কেউ নেই ইভেন, আমি বড় হয়েছি দিল্লিতে, এখন আমি ব্যাঙ্গালোরে সেটেল, পয়সা যদি বলো প্রচুর আছে, এই যে বাইরে দেখো আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, মার্সিডিজ বেঞ্চ বাইরে রাখা, আমার বউ বাচ্চা নিয়ে আমি এখানে থাকি, প্রচুর পয়সা, কিন্তু পয়সা পয়সা কামাতে কামাতে এমন একটা জায়গায় চলে এসেছি যে লাইফ শেষ হয়ে গেছে, আমার লাইফ বলে কিছু নেই। মানে হাউ ওল্ড আর ইউ? জাস্ট 21। যাও এখান থেকে, কি করছো, জীবনটাকে নষ্ট করছো 21 বছর বয়সে মাত্র, তুমি এখান থেকে চলে যাও, এই জীবনে এই জীবনটা আসবে না বারবার। দেন আমি ওইখান থেকে ব্যাক করি ওনার কথা শুনে। ওনার কথা শুনে তুমি সত্যি সেরকম সেই লেভেলে মোটিভেটেড হও? মানে আমি হয়েছিলাম, মানে আচ্ছা। ওই বয়সে দাঁড়িয়ে Nice. ওরকম একজন সাকসেসফুল পার্সন আমাকে বলছে। ভালো, দেখো যারা সাকসেসফুল হয় তাদের কথা শুনতে ভালো লাগে না, এবং শুনতে ইচ্ছাও করে, ইচ্ছে কারণ করে। তাদের এক্সপিরিয়েন্সটা তাদেরকে সাকসেস দিয়েছে যখন, কারণ আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল সেই দিনগুলো, মানে দোজ ডেজ অ্যাকচুয়ালি আমার যারা ভিডিওস দেখেন তারা জানেন যে আমি সেই সময় দীপিকা পাডুকোনের সাথে আমার দেখা হয়েছিল সেই সময়টা, মানে একটা অদ্ভুত ফেজ, সেগুলো একটা স্টোরি আছে দীপিকা পাডুকোনকে নিয়ে, মানে তখন দীপিকা পাডুকোন হন। তো আমি ব্যাক করে আসি, এসে তারপরে আমি শুরু করি এই জার্নিটা। মানে আমার কোম্পানি আমাকে ছাড়তে চায়নি, মানে আমাকে বলেছিল যে কী করবে এবার তুমি, মানে মিডিয়া জয়েন করবো। সো তোমার কাছে এটা মাথায় ক্লিয়ার ছিল যে তুমি মিডিয়া জয়েন করতে চাও? অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে স্কুল কলেজে প্রচুর নাটক, অ্যাঙ্কারিং এগুলো করতাম, বলেছিলাম যে আমার এই জিনিসগুলো ছিল, তো আমি জানতাম যে এটাই আমার হবে। তো এখানে যখন ফিরি তখন না আমি একটা হর্স পাওয়ার নিয়ে এসেছিলাম, কারণ আজ থেকে ধরো 20 বছর আগে কলকাতাতে প্রফেশনালিজম ব্যাপারটা অতটা ছিল না, ঠিক। তখনও ক্লাব কালচারটা খুব হাই ছিল, এখনও একটা কমে গেছে। ক্লাব, ক্যারাম খেলা এইসব ছিল, আড্ডা এখনও আছে, কিন্তু আমি ব্যাঙ্গালোরে ওই ব্যাপারগুলো দেখতাম না। ব্যাঙ্গালোরে ক্লাব বলতে ক্লাব মানে যেমন বার, পাব, এলিট ক্লাবস, হ্যাঁ ওরকম হয়। উইকেন্ডসে সবাই টাকা ওড়ায় এবং ওই শনিবারটা মানে তাদের জীবন, বাদ বাকি দিনগুলো তারা পাগলের মতন কাজ করে, রোবট তারা পুরো একদম। বাট ওই দিনগুলোতে না আমি এত পরিশ্রম করেছি, এত অচেনা জগৎ, এত ধাক্কা খেয়েছি, পকেটে পয়সা নেই খাবার খাওয়ার মতন, রাস্তার কল থেকে জল খাচ্ছি, পাগলের মতন দৌড়চ্ছি, এখানে ওখানে যাচ্ছি, একটা অবাঙালি জগৎ। আমার বাংলার সাথে পুরোটাই আলাদা, সাউথ ইন্ডিয়া অন্যরকম, একটা 20-21 বছর বয়সের ছেলের জন্য ওটা অন্যরকম জীবন। কান্না পেতো, বাস স্ট্যান্ডে বসে বসে একা একা কাঁদতাম, কিন্তু জীবনটাকে খুঁজছিলাম। ওই তোমার প্রচুর ইন্সপিরেশনাল মোটিভেশনাল সংসগুলোকে প্লেলিস্টে রেখে, তখন ছোট একটা সোনি এরিকসনের মোবাইল ছিল, সেটাতে চালিয়ে চালিয়ে শুনতাম আশায় ওই গানটা। আমি ইভেন কদিন আগেও আমার একজন কলিগ, মানে আমার বন্ধুকে বলছিলাম যে ওই লাইনটা সেই দিনও আমার মনে ছিল, আজও মনে আছে। মানে বিশ্বাস করবে না অরুণবদা যে কতটা ভয়ঙ্কর ছিল সেই লাইনটা আমার কাছে সেই দিনগুলোতে, যে তেরি वो रफ्तार हो रोके से ना तू रुके हासिल कर ऐसा शिखर कि पर्वत की भी नजरे उठे। সো আমার কাছে না, আমার রাত বলেন, আমার রাতের পর রাত কেটে যেত, আমি ঘুমোতাম না এটা ভেবে যে আই হ্যাভ টু ডু সামথিং। কলকাতা আসার পর আমাকে প্রচুর লোক উল্টোপাল্টা বলতো, ভালো চাকরি ছেড়ে চলে এলে, একমাত্র আমার মা কোনোদিনও কিছু বলেননি। আমি প্রত্যেক রাতে স্বপ্ন দেখতাম যে এই মাসের এত তারিখের মধ্যে আমি একটা জব জোগাড় করে নেব। তার জন্য যা যা করণীয় আমি সেগুলো করেছি। নিউজ অ্যাঙ্কারিংয়ের জন্য যে ডিপ্লোমা করতে হয় সেগুলো করেছি, কিন্তু আমি ঠিক ওই মাসের ওই ডেট আসার আগে চাকরি জয়েন করেছিলাম, ইভেন ওটা শেষ করার আগেই, মানে আমার ডিপ্লোমা শেষ করার আগে। তাহলে এই যে আজকের দিনে ম্যানিফেস্টেশন নিয়ে এত কথা বলে লোকে, আমি ভীষণ, তুমি সেই ম্যানিফেস্টেশনেই সেটা পেয়েছিলে? আমার ম্যানিফেস্টেশন ভীষণ কাজ করে, আমি বিলিভ করি। আমাকে অনেকে জিজ্ঞেস করে ম্যানিফেস্টেশন কী, আমি তাদেরকে বোঝাই জিনিসটা কীভাবে কাজ করে। ওটা তো একটা স্টেজ, তারপরে বহুবার বহু কিছু ঘটেছে, রাইট। কিন্তু ওই ঘটনাটা ঘটলো ওই দিন, হ্যাঁ ওই দিনেই চাকরি পেলাম। আমি তখন প্রথম, মানে আমি ক্রিকেট খেলেছি বহু বছর, তো সৌরভ গাঙ্গুলি দ্যাট টাইম আমার কাছে একদম আদর্শ ছিলেন। বাট একটা টাইম ছিল এরকম, জানো তো, যখন সৌরভ গাঙ্গুলি টিম থেকে আউট, আমি আমার জীবনের মানে শুরু করছি, আমি ইডেন গার্ডেন্সে গিয়ে বসে থাকতাম, সৌরভ গাঙ্গুলি আসতেন, ইন্ডিয়ান টিম থেকে ওকে বের করে দিয়েছে। ওই দিনগুলোতে না আমি মানে গাঙ্গুলিকে দেখেছি নিজের কাছে, নিজের চোখের সামনে, যে একটা মানুষ কি লেভেলে। দেখো আজকে গাঙ্গুলিকে নিয়ে অনেকে অনেক কিছু বলে, নেগেটিভ কথাবার্তা বিভিন্ন পলিটিক্যাল কারণে বলে,
বাট আমার কাছে এটা ম্যাটার করে না, আমার ব্যক্তিগত গাঙ্গুলিকে নিয়ে কোনো মাথা ব্যথা কোনোদিন ছিল না। বাট হোয়াট হি হ্যাজ ডান ফর আস, ফর আওয়ার কান্ট্রি, সেটাকে আমি কখনো অস্বীকার করতে পারবো না। সেটা উনি যা অস্বীকার করার খেলেছেন, কোনো জায়গা নেই। উনি যা খেলেছেন, বাট দ্য থিং ইজ আমি দেখেছি ওই লড়াইটা যখন উনি 2007 কামব্যাক করেন। তার আগে উনি যখন ইডেন গার্ডেন্সে পঙ্কজ গুপ্ততে যিনি প্র্যাকটিস করতে আসেন, আমি সকালবেলা করে যেতাম। আমি তখন অনিলাভ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করি, আমার প্রথম গ্রেমাইন্ড কমিউনিকেশনের সাথে কাজ শুরু 2006। আমি রেগুলার গাঙ্গুলিকে দেখতাম যে একটা ইন্টারন্যাশনাল লেভেলের পারফরমেন্স করতে হলে কতটা পরিশ্রম করতে হয়। উনি সকালবেলা এসে ফিটনেস করতেন, তারপরে নেট প্র্যাকটিস করতেন, দেন কিক বক্সিং করতেন। বাট দ্যাট অ্যাটিটিউড যে করতে হবে, কিছু একটা করতে হবে, ফিরতে হবে, আর আমার মধ্যেও তখন সেই জিনিসগুলো চলছে। দেন আমি তখন আবার কলেজ জয়েন করেছি। এসে সকালবেলা ঘুম থেকে করে পড়াশোনা করতাম, কলেজ যেতাম, কলেজ থেকে ফিরেই অফিস চলে যেতাম, রাত্রি 10:30টায় ফিরতাম, আবার ঘুমিয়ে আবার সকালবেলা পড়তে বসতাম। এটা ছিল আমার সময়। একটা জিনিস মনে হতো কি বলতো দাদা, মানে আমি যখন পড়াশুনো ওই ডিগ্রিগুলো করছিলাম, আমাকে মনে হয় অতটা খারাপও দেখতে নয়, তো সেই কারণে প্রচুর ইনস্টিটিউটে হতো, অনেক মেয়েরা ছিল যারা বলতো যে চল একটু লেখে, ঘুরতে যাই, করতে। আমি কোনো দিন যাইনি। আমাকে সবসময় বলতো ভীষণ অ্যারোগেন্ট, নিজেকে বিশাল কিছু মনে করেন। দেবরাজ রায় চলে গেলেন কদিন আগে, মানে উনি আমার মেন্টর ছিলেন। তরুণ চক্রবর্তী, মীরদা, এদেরকে আমি মেন্টর হিসেবে পেয়েছিলাম। বাট ওই দিনগুলোতে আমি যেতাম, ফার্স্ট বেঞ্চে বসতাম, প্রথমে হাত তুলতাম, পারফর্ম করতাম, অ্যাক্ট করতাম ক্যামেরার সামনে, বাড়ি চলে আসতাম, কাউকে বাধা দিতাম না। এবং সেই ডিস্ট্রাকশনটা তুমি তোমার জীবনে চাও না? কখনো করিনি, মানে আজও আমি কখনো। আমার জীবনের অনেক এদিক ওদিক এসছে, বাট আমার প্রফেশনাল ক্যারিয়ারে তার কোনো দিন ছাপ পড়েনি, কোনো দিন না। আমি প্রফেশনাল ক্যারিয়ারে আমার সুইচটা সবসময় অন অফ করে দিই আমার পার্সোনাল লাইফে। বাট স্টিল আই হ্যাভ ফেস সো মেনি থিংস। সো তারপর এখান থেকে আস্তে আস্তে মিডিয়া, 18 years, দেন TV9 আমার লাস্ট ছিল, তার আগে 24 ঘন্টায় আরও অনেক চ্যানেলে কাজ করেছি। দেন আমি 2022-তে ডিসাইডেড যে ফাইনালি আই কুইট। সেখান থেকে আজকে এখানে। কি অদ্ভুত, মানে মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনেই আমার মনে হয় সিনেমার মতো, জানো তো, প্রত্যেকটা মানুষের জীবনই। ব্যাপারটা হলো কিছু মানুষ সেটাকে সিনেমার মতো দেখতে পারে, বা তার মধ্যে সে বারবার বাইরে থেকে ইন্সপিরেশন ড্র করার চেষ্টা করে নিজেকে কন্টিনিউয়াসলি মোটিভেট করতে থাকে। কেউ কেউ হয়তো সেটা পারে না। তুমি রাইট। আর এই সমস্ত জীবনগুলো, এই সমস্ত গল্পগুলোই প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে কোথায় কোথায় মোটিভেট করে দেয় আমরা জানিও না। মানে আমার পডকাস্টের থ্রুতে এরকম প্রচুর গল্প মানুষের শুনেছে, শুনে তারা আমাকে এরকম প্রচুর মেসেজ করেছে যে দাদা জীবনটা বদলে গেল, আজকে সকালটা অন্যরকম লাগছে। রাইট। এটা আমরা সত্যি জানি না যে কোথায় এই যে সৌরভ গাঙ্গুলির যে ওই ফেসটা তোমাকে যে ভেতর থেকে তোমার ইন্টারনাল মোটিভেশনটাকে কোথায় নিয়ে গেছে সেটা তোমার। এটা আমার কি মনে হয় জানো তো, আমার এটা ছোটবেলা থেকেই ছিল। আমার মনে হয় যে আমাদের মধ্যে না অদ্ভুত কিছু ক্ষমতা আছে। এই ক্ষমতাটাকে আমরা দেখতে পাই না, শুধু আমরা অন্যদের দেখি, অন্যদের দিয়ে ইন্সপায়ার্ড হওয়ার চেষ্টা করি। বাট ইউ হ্যাভ ইমেন্স পাওয়ার, তোমার ভিতরে অদ্ভুত কিছু ক্ষমতা আছে। সেই ক্ষমতাগুলোকে যখন তুমি জাগিয়ে তুলবে না, তখন তোমার মনে হয় দুনিয়াটা তুমি ফাটিয়ে দিতে পারো, জাস্ট কঙ্কার করে নিতে পারো। কিন্তু স্ফুলিঙ্গর প্রয়োজন আছে, কিন্তু কুণাল, সরি, স্ফুলিঙ্গের প্রয়োজন আছে কিন্তু আগুন জ্বালানোর জন্য। স্পার্ক তো লাইফে, স্পার্ক তো লাগে। এই স্পার্কটা কোনো কোনো সময় বাইরে থেকে আমরা নিয়ে নিই, নিয়ে পরে তারপরে আমরা বুঝতে পারি আমাদের মধ্যে কতটা ক্ষমতা আছে। এক্স্যাক্টলি, অলওয়েজ। মানে তোমাকে তো সবসময় তোমার মানে বাইরের জগৎটা ইন্সপায়ার করছে না, তুমি কিভাবে ইন্সপায়ার্ড হবে সেটা ডিপেন্ড করছে। মাচিস তোমার কাছে আছে, হ্যাঁ, বাস তোমার একটা বারুদ লাগবে, একটা স্পার্ক লাগবে, এটাই আর কিছু না। 18 বছর মিডিয়াতে ছিল, মানে নিউজ মিডিয়াতে ছিলাম। এই 18 বছরের নিউজ মিডিয়ার এক্সপিরিয়েন্সটা তোমাকে কিভাবে শেপ করলো অ্যাজ এ পার্সন? আমি যখন মিডিয়াতে এসেছি তখন সবে সবে ইলেকট্রনিক্স মিডিয়া আসছে, তখন এবিপি, 24 ঘন্টা, এগুলো সবেই লঞ্চ করেছে। একদম আমি সেই প্রথম দিকের শুরু করেছিলাম। প্রথমে তো সত্যি কিছুই জানতাম না, প্রচণ্ড ভয় পেয়েছি প্রথম দিন অ্যাঙ্কারিং করতে গিয়ে। আমি প্রথম খাস খবর যখন রমেশ গান্ধী শুরু করেন, আবার দ্যাট টাইম আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার আছে। প্রথম দিন ভয় পেয়ে গিয়েছিলাম ক্যামেরা ফেস করতে গিয়ে। তার আগে আমি ক্যামেরা ফেস করেছি, বাট লাইভে খবর পড়িনি কখন। লাইভে খবর পড়তে গিয়ে আমাকে 11:30টার একটা স্লট দিয়েছিল। আমি যখন ফিল করছিলাম যে এত লোক আমাকে শুনবে, আমি জাস্ট, বাট আমার জগন্নাথ বসুর একটা কথা মনে ছিল,
যেহেতু উনি আমার স্যার ছিলেন, তো উনি আমাকে বলেছিলেন যে আমারও এটা মনে হতো যখন আমি স্টেজে দাঁড়াতাম এত লোক আমাকে শুনছে, বাট একটা টাইম আমার মনে হয়েছিল যে আমি যখন দাঁড়াবো স্টেজে আমাকে দেখে বাদবাকি লোক সব উল্টে পড়ে যাবে পেছনে। সো দ্যাট স্পিরিট আমি ফিল করতাম। আমার যিনি সিনিয়র ছিলেন তাকে বুঝিয়ে টুঝিয়ে আমি কনভিন্স করে নিয়েছিলাম যে আজকে আমি পড়বো না, কাল থেকে শুরু করবো। আচ্ছা। বাট আমার যিনি কলিগ ছিলেন সেই সময়, মানে ও পরবর্তীকালে আমার খুব ভালো বন্ধু হয়, ও আমাকে কোনো মতেই অ্যালাউ করে না, এবং ও সিনিয়রকে ফোন করে বলে যে অসম্ভব, হবেই না, ওকে পড়তে হবে আজকে, আমি ওই স্লটে পড়বো না নিউজ, ওই পড়বে। বললাম দাদা প্লিজ একটু হেল্প করো। ও বাড়িতে ছিল, বাড়ি থেকে আমার ফোনে কথা হচ্ছে আমার সাথে সিনিয়রের সাথে, ও আমাকে একটা কথা বলেছিল, কুণাল দেখ পাড়ে দাঁড়িয়ে কেউ সাঁতার শিখতে পারে না, আর জলে নামলে জল খেতে হয়, আজকেই খেয়ে না জলটা, ডোন্ট ওয়ারি বস, লড়কে লেঙ্গে হিন্দুস্তান। ঠিক আছে? সো আমার কাছে না এই ওয়ার্ডসগুলো অলওয়েজ, মানে কথা না মানুষের জীবনে একটা বিশাল বড় পার্ট, ভূমিকা, মানে কথা জীবন বদলে দেয়। কথাই সব। এক্স্যাক্টলি। এমনি এমনি কি শব্দই শব্দই ব্রহ্ম ব্রহ্ম। বলে? Exactly. এমনি এমনি কি মন্ত্রের এত ক্ষমতা? এক্স্যাক্টলি। শব্দ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মানে এক্সপিরিয়েন্স। দেন আমি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং করেছি, পড়াশোনাটা যখন শেষ করতে হয়েছিল না আমাকে। দেন কলেজ লাইফেও আমি লাস্ট 3 বছর সত্যি বলতে কাউকে বার্তা দিই, মানে কোনো আড্ডা নয়, কিছু নয়, যেতাম আবার সেই ফার্স্ট বেঞ্চে বসতাম, রোজ পড়া করে যেতাম। আমার হিস্ট্রি ম্যাডাম খুব ভালোবাসতেন, রেগুলার পড়া করে আসতাম। আমার ভালো লাগতো যে আমি আমার লাইফটাকে সেটেল করছি, এবং আমি তারপরে কমপ্লিট করি। দেন তারা নিউজ, দেন নিউজ টাইম, দেন 24 ঘন্টা, দেন একটুখানি মাঝখানে ইউটিউব শুরু করার জন্য বাংলা টাইম বলে একটা চ্যানেল জয়েন করেছিলাম, ওদের যেহেতু কোনো বিধিনিষেধ ছিল না। দেন আবার TV9 যখন এলো তখন ফেসটা আমার বদলে গেছে, তখন আমি এক্সপিরিয়েন্সড। TV9 একটা নতুন আশা নিয়ে এসেছিল, অত বড় একটা ব্যানার, ওরা আমাকে সুযোগ দিয়েছিল। অঞ্জনদা চলে যাওয়ার পর, যদি অঞ্জনদা নেই আজকে পৃথিবীতে, কিন্তু অঞ্জনদা চলে যাওয়ার পর আমার কাছে সুযোগ এসেছিল যে মেইন ডিবেটটা আমি অ্যাঙ্কারিং করব। তো থ্যাঙ্কস টু মাই অল কোলিগস অ্যান্ড সিনিয়র্স যারা আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন। আমি কখনো ভয় পাইনি, অত বড় একটা মঞ্চ, অত বড় বড় ক্যামেরা, লাইটস, জিমিজি সব নামছে চোখের সামনে, তখন মনে হতো যে আমি জাস্ট আমি কিং। আমি যখন ওই সিটটাতে বসবো তখন আমার জন্য মনে হয় যে আমি কিং, আমি ওখানে বসেছি, মানে 8-5টা লোক আমাকে দেখার জন্য ওয়েট করে আছে। সো আমি যখন আমার হাতের এইটা জামাটা গুটিয়ে নিতাম, দেন আই ফেল দ্যাট আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে পারফর্ম করতে হবে। এবার সেখান থেকে তো পপুলারিটি তৈরি হলো। দ্যাট আই ডোন্ট নো, আমি ফিল করি না, টেলিভিশনে এটা বোঝা যায় না, কারণ আমরা খুব কম লোককে মিট করি না, কমেন্টস পাওয়ার জায়গা কম থাকে। ঠিক। তো বাট আমার প্রডিউসারদের আমি থ্যাংক ইউ দেবো। এরকমও অনেক সময় হয়েছে যে আমার একটা ঘটনা মনে আছে, TV9-এর ব্যাপারটা ছিল, TV9-এর স্টুডিওটার নিচে ছিল, ওপরে ব্যালকনি, পুরো ডেস্কটা ওপরে, তো যারা মুভ করতো, হাঁটতো, চলতো দেখা যেত। তো সেই দিনের শোতে আমি একটু ডাউন ছিলাম, CPM-এর কোনো একজন গেস্ট ছিলেন যিনি আমাকে রীতিমতন ফাঁদে ফেলে দিয়েছিলেন, আর আমি একটার পর একটা গোল খেয়ে যাচ্ছি। আচ্ছা। ও যা যা প্রশ্ন করছে আমি তার মানে আমাকে কাউন্টার দিচ্ছে, আমি কিছু উত্তরই দিতে পারছি না। দেন আমার প্রডিউসার, আমার থেকে বয়সে ছোটো একটি মেয়ে, সে দেখলাম, মানে আমি টকব্যাগে শুনতে পাচ্ছি, সে একটা দাঁড়াম করে মারলো টেবিলটাতে, নেমে ওখান থেকে দৌড়ে চলে গেল। গিয়ে দেখলাম ডেস্কের দিকে যেগুলো এইটুকু দেখতে পেলাম, তার বেশি দেখতে পেলাম না। দেন আমার ফোনটা আমার ল্যাপটপে যেটা থাকে সেটার সামনে রাখা, ওটা জাস্ট ভাইব্রেট করছে। দেখলাম একটার পর মানে ও ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ কানেক্ট করেছে, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে যাচ্ছে টাং 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 করে সব কিছু, এবং আমাকে জাস্ট দৌড়ে দেখছি আমার এলো, এসে বলে মার, কত ক্ষমতা আছে দেখি, সব দিয়ে দিয়েছি, মার। দেন একটার পর একটা লাস্টে যখন শোটা চলে, ক্ষমতা আমার অ্যাঙ্কারকে মারবে, চল শুয়ে দিয়েছি আজকে। জাস্ট দ্যাট, আমি জাস্ট তোমাকে স্পিরিটটা বোঝানোর জন্য এই রিয়াকশনটা দিচ্ছি, এত ক্ষমতা আমার অ্যাঙ্কারকে শুয়ে দেবে। সো ইট ওয়াজ আ টিম গেম, এটা বোঝানোর চেষ্টা করছি। যারা টেলিভিশন দেখে তারা ভাবে যে অ্যাঙ্কার সব কিছু, নো। ইভেন কলকাতায় যারা বড় বড় অ্যাঙ্কাররা অ্যাঙ্কারিং করছে বড় বড় চ্যানেলে, তাদের পেছনে এরকম বড় বড় মাথারা রয়েছে যারা এই জায়গাটা তৈরি করে দেয় আমাদেরকে, যারা প্রত্যেকটা ডেটা দিয়ে আমাদেরকে প্রত্যেকদিন তৈরি করেছে। সো আই এনজয়েড আ লট। যখন ব্রেকিং নিউজ হতো তখন যে অ্যাড্রিনালিন ক্ষয় হয় না, সেটা ইউটিউবে হবে না। ব্রেকিং নিউজ ঢোকো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই যে লাইভ ব্যাপারটা না, মানে তুমি ওই মুহূর্তের অ্যাঙ্কার মানে কি, তুমি একটা বড় শিপকে হোল্ড করছো, চ্যানেল তোমার উপর ডিপেন্ডেন্ট সেই সময়, তুমি জাস্ট গো অ্যান্ড ফাটিয়ে দাও, ব্যাপারটা এরকম, মানে কাঁপাও দুনিয়াকে তুমি।
অর্ণব গোস্বামীকে যেমন অনেকে পছন্দ করে না, অর্ণবের অনেক খারাপ দিক আছে, অর্ণব হয়তো আগে থেকে ওটা দমেও গেছেন, বাট দ্যাট টাইম যখন অর্ণব শুরু করেছিলেন ওই জিল ছিল একটা, ওটাকে অ্যাকসেপ্ট করতে এবং অনেক অনেক অ্যাঙ্কারকে ইন্সপায়ার করেছে অর্ণব গোস্বামী ওই সময়। টেলিভিশন মিডিয়াতে অর্ণব ওয়াজ দ্য ফার্স্ট টাইম উনি প্রণয়ের ট্রেডিশনটাকে বদলে দিয়েছে। হ্যাঁ, সো এটা ইন্সপায়ার করেছিল, আমাকেও করেছিল। ওনার জার্নালিজম নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, ওনার পলিটিক্যাল ভিউ নিয়ে প্রশ্ন থাকতে পারে, ওনার অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন থাকতে পারে, এক্স্যাক্টলি, কিন্তু এই ঘটনাটা নিয়ে তো প্রশ্ন থাকতে পারে না যে ওর নাম অর্ণব গোস্বামী এবং যে নাকি নিজের একটা সম্পূর্ণ অন্য কিছু ইন্ট্রোডিউস করেছিল ইন্ডাস্ট্রিতে বা টিভি ইন্ডাস্ট্রিতে নিউজ অ্যাঙ্কার হিসাবে। সেটা তো কোনো কথা নেই, এটা অন্য জায়গা। এখন ওই জায়গাটাকে মিসইউজ করা হচ্ছে, মিসইউজ করা হচ্ছে। প্লাস আমার মনে হয় এখন একটা বোর্ডডম চলে এসছে ওই সেম জিনিসের প্রতি, যেটা অনেক সময়ই হয় যে একটা পয়েন্টের পর নতুন জিনিস খোঁজে মানুষ। ঠিক। মানে প্রথম কথা কি জানো তো, এত জোরে চিৎকার করে কথা বলার কোনো প্রয়োজন নেই। মানে আমরাও তো কথা বলছি, এত জোরে বলছি। গায়করা যখন গান খুব জোরে চিৎকার করেন না, আমরা নর্মাল একটা কথা শুনতে পাচ্ছি, তো এত চিৎকার করে বলার কি প্রয়োজন আছে? আরে উল্টে আমরা টেনশনে পড়ে যাচ্ছি নিউজ অ্যাঙ্কারদের চিৎকার শুনে। হ্যাঁ, একদম। আমি এখানে তো আসতে যাচ্ছিলাম, ধরো আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো যে কুণাল আমার সামনে বসে আছে এবং আমরা এই নিয়ে কথা বলবো, কুণালের জার্নি সম্পর্কে জানবো, এইটা আমি বলতে পারি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে কুণাল আমার, এইটা তো না করলেও হয়। কিন্তু এটা করতেই হবে কেন হয়ে গেছিল, মানে হয়ে গেছে এখন। এগুলো কি বলো তো, এগুলো হয় মানে দেখবে আগে একটা ট্রেন্ড ছিল যে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বলে একটা টেলিফোনে কাউকে ধরছে। নিউজ অ্যাঙ্কাররা দেখবে মাঝে মাঝে বলে যে একটা টার্ম, অনেকগুলো টার্ম ইউজ করে, কিন্তু খুব বলে, কিন্তু শব্দটা অনেক বলে। আরেকটা শব্দ খুব বলে, সেটা হচ্ছে যে কি যেন কথাটা বলে, এই মুহূর্তে মনে পড়ছে না, খুব বলে মানে যে এইগুলো না একটা দিনের পর দিন মানে শুনতে এই প্যাটার্নটাকে ফলো করেছে। তারা মনে করেছে যে এইটাই অ্যাকচুয়ালি বলতে হয়, মিথ হয়ে গেছে এগুলো। এবার ওগুলো ভাঙতে শুরু করেছে, নতুন কিছু ফলো করলে সেগুলো ভাঙা যায়। কার্যত খুব বলে, কার্যত মানে এরকম হয়তো বলবেন যে ওই ব্যক্তি কার্যত মরেই গেছেন, যে লোকটা তো মরে গেছে। আরে কার্যত কি করে, মরে তো গেছে, ঠিক আছে। উনি কার্যত ঘুমোচ্ছেন, আরে ঘুমোচ্ছে তো, কার্যত কি করে ঘুমাবে? সো কোথায় কার্যত ব্যবহার করা যায়, এই ব্যাপারগুলো কি হয়, সংযোগকারী কিছু শব্দ অ্যাঙ্কাররা ওই মোমেন্টে ভাবছে অন্য কিছু, সেই টাইমটা পজটা নেওয়ার জন্য কিছু শব্দের রিপিটেশন করে, এবং তাকে তো কন্টিনিউয়াস বলতে হয়। এবং এই কন্টিনিউয়াস বলার ক্ষেত্রে একটা ঘটনা বলতে পারি তোমায়। দেখো মানে অ্যাঙ্কাররা বলে না যে অনেক সময় এটা এখন লোকজন কম বলে, একই কথা বারবার বলে যাচ্ছে, এক কথা বারবার ওই লাইন, এই মুহূর্তে আপনারা শুনছেন, এই মুহূর্তে ঘটেছে একটা বড় ঘটনা, এই একটা দুটো তিন, আরে ওই 3-4টে লাইন ছাড়া ওর কাছে কোনো লাইন নেই তো। ওকে প্রডিউসারই 4-5টা লাইন দিয়ে দিয়েছে, ও লিখে নিয়েছে সামনে একটা জায়গায়। এবার আমার সাথে একদিন একটা ঘটনা ঘটেছে, একটা বড় ইনসিডেন্ট হয়েছে দিল্লিতে কোথাও একটা। তো এই ব্রেকিং ঢুকবো চল, এই কুণাল ব্রেকিং এসছে, লেখ এই 4-3টে লাইন লিখে নিলাম, চল এই রেডি, এই সব রেডি আছে, ছবি এসছে, কিছু আছে না দাদা, কার্ড শুধু চালাবে এখন, শুধু ব্রেকিং কার্ড যাবে, ছবি এখনো ঢোকেনি, এই চল রেডি, চল এয়ার হলো কুণাল কিউ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দিল্লিতে হচ্ছে, এরকম ঘটনা ঘটতে হঠাৎ করে এবার 4-5টা লাইন বলতে ইনসিডেন্টটা একটা জটিল হচ্ছে। এবার এর যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আছে দ্যাট আই ডোন্ট নো, এবার এটা তো কেউ আমাকে এসে বলবে। তারপর দেখলাম প্রডিউসার খুব শান্ত, এটা ব্যাপারটা ঠিক এরকম হয়েছে, এটা হঠাৎ করে দেখলাম ডেপুটি এডিটর ঢুকে পড়েছে, এটা কি হচ্ছে, ছবিটা চালাও। এবার তুমি এইগুলো শুনছো তোমার কানে, তুমি তার মধ্যে বলে যাচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা তুমি কানে টকব্যাকে শুনতে পাচ্ছ, তুমি টকব্যাকে শুনতে পাচ্ছ, ছবিটা চালাচ্ছিস কেন, মানে একটা বিপ 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 বিপ। হ্যাঁ, তার মধ্যে তো ওগুলো আমি এখানে বলতে পারবো না, প্রচন্ড জোরে জোরে দিচ্ছে। ও যাই, এই প্রশান্ত তুই ওটা কি করছিস, এই সন্ধ্যায় দাঁড়া, কুণাল করে বল, ও হয়তো আসতে বলছে, এই তো ছাড়, তোকে বলতে হবে না, আমি বলবো। পুরোটার মধ্যে তোমাকে বলে যেতে হচ্ছে, আমি কিন্তু কন্টিনিউ বলে যাচ্ছি, এবং এটা যাতে তোমাকে এফেক্ট না করে, অথচ তোমাকে সব ইনফরমেশন নিতে হবে। এবার ওই চিৎকার, আমি ধরো বলছি কথাগুলো, ব্রেকিং আমাকে হয়তো দেখা যাচ্ছে, আমার গলাটা শোনা যাচ্ছে, এবার ছবি এসে গেছে, ছবি দেখে আমি বলছি, এর মধ্যে মানে ডেপুটি এডিটর আমাকে এসে বলছেন, এই শোন, বলবি এটা এইটা ঘটছে, এই কারণে জিনিসটা ঘটেছে, এই কারণে স্টোরিটা শুনে নিলি। আমি না কিছুই মাথায় ঢুকছে, আমি আউট,
আমার হয়ে গেছে Zone out হয়ে গেছে। টোটাল আমি পুরো ব্ল্যাঙ্ক, আমি শুধু যা দেখছি বলে যাচ্ছি। কিরে বলতে বলছি মাথায় ঢুকছে না, আমি তো নেই। দেন কিছুক্ষণ পর আমার সিনিয়র অ্যাঙ্কার এসে বলছে, কুণাল দাদা বলছে, আমি নামগুলো বলতে পারছি না, কুণাল দাদা বলছে শুনতে পাচ্ছ না? আমি সিরিয়াসলি শুনতে পাচ্ছি না, আমি এটা বলতেও তো পারছি না শুনতে পাচ্ছি না। এবার কিরে তুই শুনতে পাচ্ছিস না, মানে এরকম করে পুরো একদম যেরকম নর্মাল কথা বলি আমরা, আমি কি করে বলবো শুনতে পাচ্ছি না? তার মধ্যে তো তোমার কি নেই, মানে বিপ 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 বিপ, তুমি ভাবো এত বিপ খাচ্ছি, মানে পুরো গা হাত পা টাক 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 কাঁপছে, তার তার মধ্যে ব্রেকিং নিউজ বলছি লাইভ। এক্স্যাক্টলি। এইগুলো হচ্ছে বাউন্সার্স। হ্যাঁ, তো এই বাউন্সারগুলো খেয়ে আমরা বড় হই, ঠিক আছে। তারপর বেরোনোর পর তো গুষ্টি উদ্ধার হয়ে গেল, ঠিক আছে, গুষ্টি উদ্ধার করে দিল। তো এই যে জিনিসগুলো, এগুলো একটা এক্সপিরিয়েন্স। এগুলো একটা, এই গল্পগুলো তো আমরা এটা জানতে টেলিভিশন পারি না। এগুলো টেলিভিশনে হয়। হ্যাঁ, যে এরকম হয়েছে শো, 8টার শো, খুব ইম্পর্টেন্ট একটা শো, ডিবেট, মানে আমরা যেটাকে বলি প্রাইম টাইম। 8টা বাজতে 15 মিনিট আগে জানা গেছে যে শোয়ের টপিকটা নাকি অন্য, 15 মিনিট আগে। বাপরে। প্রডিউসার তো আমি কাজ করব না বলে সিগারেট আর দিয়েছিল, এটা নিয়ে বাড়ি চলে গেল। আমি কি করবো এবার, আমি কোথায় যাবো? যেমন 8টার সময় তো তোমাকে বসতেই হবে, আমাকে তো বসতেই হবে। আমি কি বলি, কি রে তুই কোথায়, আমি জানি না, তুই দেখে নে। আমি দেখে নেবো মানে কি দেখবো, আমি ইভেন আমি একটা মানে ধরো একটা শো যেটা 8টায় যায়, তার জন্য সকাল 12টা দুপুর 12টা থেকে সে রেডি করেছে সব কিছু, প্রোডাকশন রেডি করেছে, সব কিছু রান রেডি করেছে, করে সে 8টায় সেটা যাবে। এত কাজ করার পর 8:30টার সময় জানা যাচ্ছে নাকি শোয়ের টপিকটা সিনিয়র বলতেই ভুলে গেছে, মানে পরে ওদের একটা চেঞ্জ হয়েছে সেটা জানাতেই ভুলে গেছে। আমি কোথায় যাব? আমি প্রডিউসারের সাথে স্টিয়ারে গিয়ে ঝামেলা হয়ে গেল, তুই করবি না, মানে তুই একটা অফিসার, তুই যা ইচ্ছা করে রে, চাকরি ছেড়ে দেবো আমি, তুই যা ইচ্ছা বুঝে রে, এরকম চিৎকার হচ্ছে। তারপরে আমি এলাম, রাগে আমার গাফা কাঁপছে, 8টা বাজে 10 মিনিট বাকি। একজন সিনিয়র দিদি এসে বলেন, কুণাল কোনো চিন্তা নেই, আমি আছি তো, কী অসুবিধা হয়েছে? ওয়েস্ট বেঙ্গলের ভায়োলেন্স নিয়ে কথা বলতে হবে, ভায়োলেন্স ওয়েস্ট বেঙ্গলে। তখন দেখবে প্রচণ্ড হচ্ছিল না ভায়োলেন্স, আফটার 2021 লোকসভার বিধানসভার। সো ওই টাইমটাতে একটা খুব টাফ টাইম ছিল। তো ভায়োলেন্স, ওটা নিয়ে তুমি শোটা করবে, ওকে কুল। গেলাম, যাওয়ার সময় সিনিয়রকে বললাম, এটা কি ঠিক করলে? আরে তুই আমাদের স্টার অ্যাঙ্কার আছিস, আমার কোনো চিন্তা আছে আমার? তখন এটা শুনলে আরও রাগ হচ্ছে। তো গেলাম ডেস্কে, মানে বসলাম গিয়ে চেয়ারে, বসার পরে কাঁপছি তখন হয়তো পিসিআর থেকে বলছে, কুণাল কুল ডাউন, জাস্ট সুইচটাকে অন অফ করে দাও, চলো শুরু করে দিই। শো শুরু হলো, আমি পুরোটা ভুলে গেলাম। তার মধ্যে প্রডিউসার এসছে মাঝখানে, আমি দেখেছি বসেছে, এই করেছে। শো শেষ হলো, আমি নিচ থেকে আবার উপরে উঠলাম, উঠে তখন দেখলাম প্রডিউসার এবং প্যানেল প্রডিউসার বেরোচ্ছে। তো প্যানেল প্রডিউসার আমাদেরকে হাসলো, সে বললো ওয়ান্ডারফুল, নাইস শো, এরকম করে মিষ্টি করে বললো। প্রডিউসার আমাদেরকে তাকালো, তাকিয়ে বললো, চা খেতে যাবি? বললাম চ। বেরোচ্ছি, বেরোতে বেরোতে বললো যে এই যে তুই দেখলি তো কী হলো আজকে। আমি কিন্তু কিছু কথা বলছি না, কারণ তোমাকে জলে ফেলে গেছে, কিন্তু আমার ইম্পর্টেন্ট কথা বললো যে লুক কুণাল বোস, এই যে আমি রাগ দেখাতে পারলাম, এই যে আমি এটা করতে পারলাম, বিকজ অফ ইউ। আই নো তুই অ্যাঙ্কার, তুই সামলে নিতে পারবি, তার জন্য আমার রাগ জেদ দেখানোর অথরিটিকে আমি দেখাতে পারলাম, ওই মোমেন্টটা আমি ইউটিলাইজ করতে পেরেছি। আমি জানি তুই সামলে নিবি, এই কনফিডেন্সটা আমার তোর প্রতি আছে। সো এগুলো পাও না, এগুলো প্রাপ্তি, এগুলো পাওনা, এগুলো ভ্যালিডেশন, এগুলো কনফিডেন্স বুস্টার, এগুলো শিক্ষাও। এক্স্যাক্টলি, সেগুলো আমরা ইউটিউবে কাজে লাগিয়েছি। হ্যাঁ, এবার আসি ইউটিউবের জার্নিতে, এটা তো বুঝলাম, কিন্তু তোমার ওই জার্নিটাও তো খুব, মানে এটাও তো খুবই একটা এক্সাইটিং দিক, মানে নিউজ মানে তো এক্স্যাক্টলি হেভি ব্যাপার, এক্স্যাক্টলি ভীষণ বড় দিক। নিউজ ছাড়ার ডিসিশন আর ইউটিউব তো তুমি তার মাঝখানেও শুরু করেছিলে বোধহয়। হ্যাঁ, 2018, তখন আমি অলরেডি নিউজে আছি, লকডাউনের টাইমটা। ইউটিউব শুরু করবে এই কথাটা মাথায় প্রথম কবে এলো, এবং কেন চুজ করলে যে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আমি ইউটিউব শুরু করবো? দেখো, আজকে অনেকে ইউটিউব যারা নতুন শুরু করছে তারা এই প্রশ্নগুলো আমাদের করে, তোমাকে হয়তো করে। 2017 or late 16 আমার মনে হয় জিনিসটা প্রথম মাথায় এসেছিলো, যখন জিও আমাদের এলো।
ইন্টারনেট আমরা অনেক বেশি ব্যবহার করতে শুরু করলাম। আমি না তখন আমার অফিস 11টার মধ্যে নিউজ হয়ে যেত অনেক সময়, লাস্ট 1 আওয়ার হয়তো রেকর্ডিং চলতো, 12টার সময় আমাদের গাড়ি দিয়ে দিত, আমরা বেরিয়ে পড়তাম। ওই 1টা ঘন্টা আমি ইউটিউব দেখতাম বসে বসে। তুমি কনজিউম করতে? আমি দেখতাম, ভালো লাগতো দেখতে। আমি ইউটিউবে এমন কিছু দেখতাম যেগুলো আমাকে ইন্সপায়ার করতে পারে। দ্যাট টাইম আমার মাথায় এলো যে আমি কিছু করতে পারি। দেন আমার মনে আছে একটা চ্যানেল দেখতাম, একটা টেক চ্যানেল দেখতাম, তুমিও মেবি চেনো, টেক বার্নার বলে একটা চ্যানেল আছে, খুব নাম করা চ্যানেল। টেক বার্নার দেখতাম তখন। তো টেক বার্নার দেখতে দেখতে হঠাৎ করে ওখানে অঙ্গদ কাহাই সিং বলে একটা ছেলে, ওর চ্যানেল আমি ওর সাথে কোল্যাব করেছিল, সেটা আমি দেখেছিলাম। দেন আমি অঙ্গদের চ্যানেলে শিফট করলাম, অঙ্গদকে দেখলাম, দিল্লির ছেলে অঙ্গদ, যদিও আমার সাথে পরে ওর যোগাযোগ হয়েছিল। অঙ্গদ, ওর কন্টেন্টগুলো আমার ভালো লাগতো দ্যাট টাইম, আজ থেকে ধরো অলমোস্ট কত 6 ইয়ার্স, 6 বছর আগের কথা বলছি। দেন ও আমাকে একটা কথা, মানে ও একটা কথা বলছিল ইউটিউবে যে রিগার্ডিং ভ্লগস, মানে ভ্লগ ব্যাপারটা আমি জানতাম না কি। তো দ্যাট টাইম ও মুম্বাইকার নিখিলের কথা বলল। তো আমি মুম্বাইকার নিখিলকে দেখলাম, ওর মুম্বাইকার নিখিলে তখন সাবস্ক্রাইবার বাড়ছে, ও দেখাচ্ছিল সোশ্যাল ব্লেডে কীভাবে বাড়ে সাবস্ক্রাইবার। এবার আমার মধ্যে না একটা অদ্ভুত ব্যাপার চালু হতে শুরু করলো। তা টোটাল ওই 17টা আমি পুরো দেখে গেছি যে কীভাবে করে, কীভাবে করছে, পুরো আমার মধ্যে রসদটা নিচ্ছিলাম, মানে আমাকে পূর্ণ করছিলাম। দেন একদিন আমি ডিসাইড করলাম যে আমি আই উইল স্টার্ট ব্লগস। তো আমি হিন্দিতে ব্লগ বানাবো ডিসাইড শুরু করেছিল। হিন্দিতে? হিন্দিতেই শুরু করেছিল? হ্যাঁ। ও ওকে। তো একদিন একটা মোবাইল ফোন নিয়ে আমার মানে ওয়াইফের সাথে আমি গড়িয়াহাটে চলে গেলাম পুজোর কেনাকাটা করতে, ব্লগ করতে শুরু করলাম। আমার বউ অবাক আমাকে দেখি, এটা কে পাগল, অটোর মধ্যে ব্লগ বানাচ্ছে, রাস্তায় কথা। আমি গড়িয়াহাটে এরকম করে মোবাইল নিয়ে বলতে বলতে যাচ্ছে। তখনকার দিনে কোন সময়? 2018 কিন্তু ব্লগ না, লোকে জানে না, আর আমাকে গড়িয়াহাটে লোকে পাগল ভাবছি, এটা কে রে। আমি হঠাৎ করে গড়িয়াহাটে একটা শাড়ির দোকানে ঢুকে, আমার বউ শাড়ি কিনছে, আপ লোক ইয়া পে দেখ রে হ্যাঁ, ইয়া পে যে ইয়ে দোকান হ্যাঁ না, শাড়ির দোকানের লোকটা হোয়াট ইজ দিস, এটা কি হচ্ছে। তো উনি আমাকে বলছেন, আপকি यूट्यूब करते हो? अच्छा हाँ मैं यूट्यूब करता हूँ, आपका चैनल का नाम क्या है? तो দেখাতে যাবো, ঠিক আছে দিজিয়ে मैं সাবস্ক্রাইব করে लेता हूँ। তো ওর চ্যানেলটা আমি তো প্রথমে একটা ভিডিও শুধু আপলোড করেছি, একটা ভিডিও করলে তো চ্যানেল সার্চে দেখায় না, আরও 3-4টে ভিডিও হলে তখন সার্চে আসে, আমি দেখাতেও পারিনি দ্যাট টাইম। সো আমার বউ আমাকে বলছিল যে তুমি আমার পাশ থেকে সরো, এরকম পাগল লোকদের আমি নিয়ে হাঁটতে পারবো না সাথে। তুমি মানে সম্ভবত ওই ও কলকাতা বা এরকম কোথাটা গিয়েছিলাম, তো তুমি ভাই সরে যাও আমার পাশ থেকে, তোমাকে পাগল ভাবছে লোকে। সো আমার না ওই সন্দীপ মাহেশ্বরীর কথাটা তখন খুব মনে হতো যে जब कि दुनिया कहेगी आप पागल हो गए हो, तभी ये दिमाग में रखना कि आप सही ट्रैक पे हो, कि दुनिया तुम्हें पागल बोलছে একদম, তুমি 8-5 জন থেকে আলাদা হয়ে গেছো। সো দ্যাট ওয়াজ মাই স্টার্টিং। দেন আমি রিয়েলাইজ করলাম যে বাংলা কিছু করা উচিত, হিন্দি নয়। তখন আমার অলরেডি 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল। তোমার যেহেতু ইন্সপিরেশনটা হিন্দি ছিল, ওই জন্যই বোধহয় তোমার হিন্দিতে করার, কারণ আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম হিন্দি থেকে। ঠিক। আমার তখন মনে হতো যে আমি ইন্ডিয়াতে সবাই আমাকে হিন্দিতে দেখলে ভালো লাগবে। ঠিক। তখন একটা জিনিস ভালো লাগতো কি জানো তো, মানে আমি পরে যখন শিফট করলাম বাংলায়, আমার প্রচুর সাবস্ক্রাইবার আমি হারিয়েছিলাম। কাদের জানো তো, আজকেও আমি ফিল করি, ফ্রম আফগানিস্তান, ফ্রম পাকিস্তান, ঠিক আছে, এই যে মানে ফ্রম দুবাই, এই যে সাবস্ক্রাইবার আমার এটা ছিল, মানে আফগানিস্তানের একজন সাবস্ক্রাইবার দীর্ঘদিন আমার বাংলা কন্টেন্ট দেখতো এবং তাতে নিচে লিখতো যে मुझे तो कुछ भी समझ में नहीं आता आप क्या बोल रहे हो, मे बी आप रीजनल लैंग्वेज में बात कर रहे हो, लेकिन मैं सिर्फ आपको देखने के लिए आता हूँ। পরে আর হয়তো ধৈর্য রাখতে পারেনি, কী বা দেখবে, ও ভাষা বুঝতে পারছে না। বাট আমার সেই জন্য খারাপ লেগেছিলো যে আমি প্রচুর লোককে হারিয়েছি। বাট আমার তখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনেক কাজ করার ছিল। দেন আমি 2019 ব্লগ শুরু করি, আবার বাংলায় আমি নেতাজিকে নিয়ে পডকাস্ট শুরু করি। তখন কিন্তু পডকাস্ট আসতো না, পডকাস্ট টার্মটা তখন আমরা অন্যভাবে জানতাম। সো 2019 পডকাস্ট শুরু করি, যেটা আজকে আই এম বোস, দ্যাট টাইম ওটা কুনালস ডায়েরি বলে চ্যানেল ছিল 19-এ। তারপর থেকে আমি আস্তে আস্তে বাংলায় শুরু করি, হিন্দিটা বন্ধ করে দিই। ট্রাভেল ব্লগিংটা পাশাপাশি রেখেছিলাম, সেটা লাইফস্টাইল ব্লগিংয়ের মধ্যেই ছিল, পরে ট্রাভেলে শিফট করি। কারণ সত্যি কথা বলতে আমি আমার বাড়ির স্টাফস দেখাতে পারবো না, মানে আমার আই ডোন্ট লাইক ইট। আমি কী খাচ্ছি, কী ঘুমাচ্ছি, আমার বউর সাথে ঝগড়া হচ্ছে, আজকে কী রান্না করলাম, এগুলো আমার হবে না। আমার স্কুলিংটা ওই লেভেল থেকে নেই, মানে আমি পারবো না দেখাতে, আমার ভালো লাগে না।
আমি জানি পয়সা কামানোর জন্য আমরা অনেক কিছু করলে আমি কামিয়ে নিতে পারবো, বাট আই ডোন্ট লাইক ইট। আমার নিজস্ব কিছু জায়গা আছে। তো আই এম বোস যখন শুরু করলাম আমার মনে হলো যে আমি সেটা পাচ্ছি করতে। আজও কম্প্রোমাইজ করি, সব কন্টেন্ট আমার মতন করে আমি বোঝাতে পারি না, বিকজ আই ফিল আই এম ভেরি মাচ স্পিরিচুয়াল। আমি প্র্যাকটিস করি না, বাট স্পিরিচুয়ালিটির একটা অদ্ভুত ব্যাপার আছে, যেহেতু তুমি জানো যে স্পিরিচুয়াল বলা আর স্পিরিচুয়ালিটি নিয়ে ভাবা এই দুটোর মধ্যে খুব একটা ফারাক নেই। যেদিনকে তুমি ভেবে নিচ্ছ তুমি স্পিরিচুয়াল হতে চাইছো, দ্যাট টাইম তুমি হাঁটা শুরু করে দিয়েছো। একদম এরপর জানিটা অনেক টাফ, অনেক দূর অব্দি যাওয়া যায়। বাট আমার কাছে ব্যাপারটা এইটুকু, মানে সহজ করে বলি, আমি তো স্পিরিচুয়াল এই কারণে বলি যে একটা সময়ের পর আমি রিয়ালাইজ করেছি সমস্ত কিছুকে, যে কী ঘটছে এবং কেন ঘটছে এবং এর কনসিকুয়েন্সগুলো কী রয়েছে। আই হ্যাভ এমনি আমার লাইফে এখন যা ঘটে আমি এটা রিয়েলাইজ করে নিই যে এটা কেন ঘটছে, এটা কেন ঘটলো, ঘটেছে কেন। আমি এগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে নিই। যখন আমি দেখে নিই তখন আমি ম্যানিফেস্ট করতে পারি যে এরপরে কি হবে, আই নো। আর আমার টাফ টাইম যখন এসছে তখন না আমার প্রথমে দুটো পা ভেঙে গেছে সবসময়, মানে সরি দুটো পা তৈরি হয়েছে। আমি তখন বুঝতে পারি আমার পেছনে দুটো পা ভাঙবে। ইফ ইট ইজ এ টেবল, আমার সবসময় দুটো নতুন পা গজিয়েছে টেবিলের সামনে, আর পেছনের পা দুটো ভাঙবে আমি বুঝে গেছি। ঠিক। মানে ধরো আমি কোনো মাসে অনেক টাকা আর্ন করে ফেলেছি, আমি জানি নেক্সট দুটো মাস আমার চাপ খাবো আমি। এভরি টাইম, ইউ কান্ট বিলিভ, প্রত্যেকবার এটা আমার সাথে হয়েছে। আমার যখন বিপদ এসেছে তার আগে আমাকে আমার সাপোর্ট সিস্টেম আমার সামনে দাঁড়িয়ে পড়েছে। এটা হয়, কারণ এটা আমার মনে হয় যদি কেউ নিজের ইন্টারনালি নিজেকে একটুখানি এই ইন্টারনাল কমিউনিকেশনটা যদি, যে আমার সঙ্গে কি ঘটছে, আমি কি পুরোটা উইটনেস করতে পারছি, আমি কি সম্পূর্ণটা ফিল করতে পারছি বা অনুভব করতে পারছি, বা আমি কি সম্পূর্ণটা বুঝতে পারছি কেন হচ্ছে কি হচ্ছে, এইটা যদি হওয়া শুরু হয় তখনই এটা বোঝা যায়। না হলে কিন্তু প্রত্যেকটা মানুষের সঙ্গেই আপ ডাউন, এটাই লাইফ। এক্স্যাক্টলি। তুমি ওটা বুঝতে পারছো কারণ তুমি ওটাকে অনুভব করার চেষ্টা করো বলে। হ্যাঁ, কারণ আমার কাছে কিছু ধারণা আছে, আমি সেটা সবার উপর চাপাতে চাই না, বাট আমি এই গোটা ইউনিভার্সটা কীভাবে চলছে সেটার সমস্ত কিছু তো জানি না, বাট আমি একটা আইডিয়া করে নিয়েছি। আমার কাছে এমন কোনো সান্ত্বনা নেই যেটা আমি নিজেকে দিতে পারি যে আমাকে কেউ উদ্ধার করবে, আমি উদ্ধার হব কোনোদিনও, আমার জন্য কেউ কিছু করে দিয়ে যাবে। আমি এরকম কোনো কিছুতে বিশ্বাস কোনোদিনও করিনি। ইভেন আজকে আমি বিশ্বাস টার্মটা ইউজ করি না, বিকজ ফেথ হচ্ছে যেখানে তুমি তোমার জ্ঞানের বাইরে যেতে পারছো না, দিস ইজ ফেথ। আর বিলিভ হচ্ছে যেখানে তুমি জানো, ইউ নো ইট। ইফ সামওয়ান উইল আস্ক ইউ যে তুমি কি বিশ্বাস করো তোমার বাবার নাম অমুক, বলো হাউ ফানি ইউ আর, আমার বাবার নাম আমি জানি, এটা বিশ্বাস করার কি আছে। সো এই যে ফেথ অ্যান্ড বিলিভের মাঝখানে যে মানে ইউ নো সামথিং অ্যান্ড ইউ বিলিভ সামথিং, এই ডিফারেন্সটা যখন আমি বুঝে যাচ্ছি দেন আমার কাছে ভিশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে হোয়াট লাইফ ইজ। সো ইটস ভেরি ক্লিয়ার। আমি আমার লাইফে খুব ভালো থাকি, আমি ভীষণ আই এম হ্যাপি, আমার জীবনে যেটুকু পেয়েছি তার জন্য ভীষণ খুশি, আমি এক্সপ্লোর করতে চাই। আমি আবারও বলি যে আমি কখনো শাহরুখ খান হওয়ার স্বপ্ন দেখিনি। আমি জীবনে যেটুকু পয়সা ইনকাম করি আমার একটা স্যাটিসফ্যাকশান, ঘুম থেকে উঠলে অরুণাবদা আমাকে ভাবতে হয় না আমার বস আমাকে আজকে কী বলবে। ঠিক। আমি জাস্ট ঘুম থেকে উঠে একটু চোখটা খুলে একটু ইউটিউবে আমার ওয়াইটি স্টুডিওটা দেখলাম, একটুখানি ইনস্টাগ্রামে কিছু রিলস দেখলাম, একটু চুপ আরেকবার নয় একটুখানি চোখটা বন্ধ করলাম, উঠলাম, উঠে ধীরে সুস্থে এরকম গাছগুলোর সামনে দাঁড়ালাম, পাখিগুলোকে দেখলাম, দেন আস্তে আস্তে আমার দিন শুরু হলো। দিস ইজ মি। আমার মনে হয় জীবনটা না ভীষণ কম সময়ের জন্য, আমি এত কিছু ডেডিকেট করতে পারবো না আমার জীবনকে। আমাকে আমার পুরনো বস বলতো যে আমরা কাজ করার জন্য বাঁচি, নো, আমরা বাঁচার জন্য কাজ করি। কাজটা আমাদের নেসেসিটি, ওটার জন্য আমরা জীবনটা ধারণ করতে পারি, বাট জীবন ওর থেকে বড় হতে, মানে জীবনের থেকেও বড় হবে না কখনো। জীবনই। সো আমি আমার লাইফের প্রত্যেকটা আসপেক্ট আজকে যেগুলো আমি ধরো যেটা করে যাচ্ছি, মেবি আফটার 100 years তোমার মানে জেনারেশনে কেউ না কেউ দেখতে পারবে তোমার দিনগুলো তুমি কীভাবে কাটিয়েছিলে। এটা ইউনিক যে তোমার দাদু, মেবি তোমার ছেলে মেয়ে নাই হোক বা
আমার অমুক দাদু এরকম করে জীবন কাটিয়েছিল, তার আমি কি জানি, তুমি কি জানো যে আজ থেকে 5 জেনারেশন আগে তোমার দাদু কাকে ভালোবেসেছিল, সে তার প্রেমিকাকে নিয়ে কোথায় ঘুরতো, তার জীবনও কত ধরনের স্বপ্ন ছিল, তারাও এই কলকাতা শহরেই কত স্বপ্ন দেখেছিল, সেই ইতিহাস কেউ লিখে রাখেনি। এরকম লাখ লাখ মানুষ হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। সো দিস ইজ ওয়ান লাইফ জাস্ট ইউ আর লিডিং, ইউ আর থিঙ্কিং দ্যাট এটাই সব, ইউ আর নাথিং, তুমি একটা জাস্ট ফেজ যেটা একটা সময় পর চলে যাবে। সো আই অলওয়েজ বিলিভ, আমাকে অনেকে জিজ্ঞেস করছে তুমি ভগবানে বিশ্বাস করো, তুমি আত্মায় বিশ্বাস করো, আমি বলি আমি একটা জিনিসে বিশ্বাস করি, উইচ ইজ টাইম। টাইম ইজ আলটিমেট। সময় সব যা আমাদের মধ্যে বয়ে যাচ্ছে একদিন এবং বয়ে যাবে, তুমি জাস্ট তার সঙ্গে আছো, আর কিছু না। টাইম ইজ এভরিথিং। সো আমার মনে হয় জাস্ট ইউটিলাইজ ইট, এটাকে চলে যেতে দিও না, এটাকে এটার মধ্যেই থাকো। সো দ্যাটস বেশ, তোমার কথার মধ্যে আমি আরও বুঝতে পারছি আজকে যে আমি কেন তোমার কথার সঙ্গে কানেক্ট করতে পারি, কারণ তোমার ভাবনাগুলো খুব সরলীকরণ আছে তোমার নিজের মতো করে একটা, এবং সেটা তুমি নিজের মতো করে নিয়েছো ফর ইউর ওন গুড। তা সেটার খুব সুবিধা আছে। আমি অনেককেই বলি যে ইন্টারনাল না থটস আমাদের, যে আমরা কি ভাবি সেটা সবসময় আমরা বুঝতে পারি না, কিন্তু যদি কেউ চেষ্টা করে নিজের ভাবনাগুলো সম্পূর্ণ বুঝতে, তার কিন্তু ভেতরের জটগুলো আস্তে আস্তে কাটতে থাকে, যে আমি এটা কেন ভাবছি, আমার মাথায় এটা কেন আসছে, তার পেছনে আমার থটটা কি, আর আমি কি মানে কি জিনিসকে কিভাবে কোন পার্সপেক্টিভ থেকে দেখছি। তুমি যে সময়টাকে দেখছো বলছো, তুমি এটা এক্সপ্লেনই করতে পারতে না যদি তুমি নিজের ভেতরে গিয়ে না বোঝার চেষ্টা করতে যে আমি সময়টাকে কিভাবে দেখি। এক্স্যাক্টলি। এইটা আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট সবার জন্য। যখন ইউটিউব করা শুরু করলে, ইউটিউব করে আমি যেটা বুঝতে পারছি যে আমার জীবনে আমি এত ডিরেক্ট ভালোবাসা কোনোদিন পাইনি, মানুষের ডিরেক্ট ভালোবাসা। আর আমার মনে হচ্ছে মানে আমি এখন অবধি ধরো এই কাল পরশু গৌরবের সময় দেখা হচ্ছিল গৌরব তপাদার আপনারা সবাই চেন। গৌরবকে বলছিলাম যে আমার এই থ্রু আউট দিস টাইম, এই 1 লাখ অবধি পৌঁছানো, এই যে নাম্বারটা, তার মধ্যে খুব ধরো 150 থেকে 250 এরকমের মধ্যে কিছু মেসেজ আমি পেয়েছি যারা বলেছে যে আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা মানুষ আমার জীবনে, বিভিন্নভাবে বলেছে। এই ফিলিংটা তো কিছুতেই মানে কোনো কিছুতেই কম্পেয়ার করা যায় না। আর আমি তো জানতাম না যে এই ফিলিংটাও হয়, মানে এটা আমার কাছে নতুন তো ব্যাপারটা, এবং প্রচণ্ড আনন্দ হয়। তো তোমার এই যে আস্তে 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 এই যে লোকজনের সঙ্গে কানেক্ট করা, এটাকে তুমি কিভাবে দেখেছো পুরো সময়টা জুড়ে? দেখো, আমি তো তোমাকে একটু আগে বললাম যে টাইম, তুমি ভাবো যে আজকে 2024 5th of December, তুমি 100 বছর পিছনে চলে যাও, পরাধীন ভারত, আজকে থেকে 100 বছর আগে আজকের কলকাতাটাকে ভাবো, আর 100 বছর আগের কলকাতাটাকে ভাবো। কিছু দামাল ছেলে দেশটাকে স্বাধীন করার জন্য লড়াই করছিল, তার মধ্যে সুভাষচন্দ্র ছিলেন। কিভাবে আগামী তৈরি হবে, দেশ কিভাবে গড়বে, এই কলকাতা শহরের চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে সেই সময়টাতে, এই কলকাতাতে। আমাদের কাছে এটা কিন্তু আজকে মনে হয় গল্প, বাট গল্প নয়। ইউটিউব যখন আমি শুরু করেছিলাম তখন আমি এই মানুষটাকে একটা জায়গায় রেখেছিলাম, বিকজ আই হ্যাভ সিন যে এই যে আমি বলছি না যে একটা টাইম যেটা চলে যাবে। তুমি ভাবো, আজ থেকে 2500-3000 বছর আগে গৌতম বুদ্ধ জন্মেছে, তুমি আজও তাকে মনে রেখে দিয়েছো। ওয়াই? বিকজ উনি সময়ের ঊর্ধ্বে ছিলেন। তুমি আজও চৈতন্য মহাপ্রভুর কথা বলো, তুমি শ্রীরামকৃষ্ণের কথা বলো, স্বামী বিবেকানন্দের কথা বলছো, সুভাষচন্দ্রের কথা বলছো, কেন? কারণ এরা প্রত্যেকে টাইমের ঊর্ধ্বে ছিলেন। হয়তো তুমি তাদেরকে বুঝেছো সময়ের পরে, এরা টাইমটাকে গুরুত্ব দিয়েছিল। বাট আমি যখন মানুষটাকে স্টাডি করতে শুরু করলাম ইউটিউবে, আমার মনে হলো যে ওনাকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছানো উচিত। আমি জানি না তুমি আমার ফায়জাবাদ সিরিজ দেখেছো কি না, আমি সেখানে গিয়েছিলাম, কথা বলেছিলাম। আমি না খুব একটা মানে আমার মধ্যে এই ব্যাপারগুলো নেই, আমি খুব একটা মানে ওই কী বলবো, সুপার ন্যাচারাল কোনো কিছুতে বিলিভ করি না, মিরাকেলেও বিলিভ করি না। আমার মনে হয় কিছু কিছু জিনিস ঘটে যার এক্সপ্লেনেশন নেই আমাদের কাছে, সেটাকে আমরা অন্যভাবে চালিয়ে দিই, শুধু এক্সপ্লেনেশন নেই বলে কিছু ভুলভাল বলে চালিয়ে দিই। বাট কিছু ভাইবস আছে যেগুলো স্টিল থাকে পৃথিবীতে, এবং সেটা
আমি ফিল করেছিলাম ওখানে গিয়ে। এবং যখন আমি সেগুলো মানুষের সঙ্গে শেয়ার করতে শুরু করলাম আস্তে আস্তে, আমি মানুষকে অন্যভাবে পেয়েছি, তাদের অন্য জগৎ। মানে তারা আমার সাথে যখনই দেখা হয়েছে একটা কথাই বারবার যে, দাদা আপনি কী দেখালেন, কী শোনালেন, এগুলো তো কেউ কখনো শোনায়নি, কেউ কখনো বলেনি। তো আমি একটা কথাই বলেছি যে আমি কখনো নিজে এটা এক্সপিরিয়েন্স করিনি যে একটা লোক তার লাইফে কী এক্সপিরিয়েন্স করে গিয়েছিল। কখনো ভেবে দেখেছো যে একটা লোক আজ থেকে 100 বছর এখনো হয়নি, 80 বছর আগে অ্যাডলফ হিটলারের সঙ্গে মিট করছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল সেই সময়, মুসোলিনি, তোজো, কারা নেই, চার্চিল। তুমি ভাবো এই কলকাতাতেই থাকা একটা মানুষ, তোমার কলকাতা ভবানীপুর তার বাড়ি, সেই লোকটা আজাদ হিন্দ ফৌজ তৈরি করছে। একটা কখনো পায়ে সামান্য একটা ছুঁচ ঢুকে গেলে ব্যথা লাগে, সেখানে একটা লোক বুলেটের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করার কথা বলছে দেশকে স্বাধীন করার, সে তোমার আমার মতন বাঙালি একজন। এই জার্নিটাকে যখন তুমি খুব মাইনুটলি ক্লোজলি দেখবে, তখন তোমার কাছে ওই মহাপুরুষ শব্দটা থাকবে না, মহাপুরুষ শব্দটার মানেটা বোঝার চেষ্টা করবে। সো আমি ওনার লাস্ট জার্নিটা যতটুকু স্টাডি করেছিলাম, আমি বুঝেছিলাম যে হিউম্যান ক্যান ডু এভরিথিং। ওনার কিছু কথা যেগুলো আমি পরে আমার মনে হয়েছিল যে উনি ভালোবাসা সম্পর্কে একটা কথা এক জায়গায় লিখেছিলেন, আমার মনে হয়েছিল যে উনি বলছেন যে উনি মা কালীর খুব ভক্ত ছিলেন, পুজো করতেন। তো বলছেন যে তোরা ভালোবাসার কথা বলিস, ভালোবাসা ভালোবাসা মানে দাও 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 আরও দাও। তোরা কি জানিস ভালোবাসা আসলে কি? তোরা কি মাকে কখনো চিনলি? মাকে জানিস কখনো? তোদের কাছে ভালোবাসা মানে হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, শুধু দাও দাও দাও। কিন্তু ভালোবাসা ওয়ান ওয়ে ট্রাফিক, জাস্ট নাও নাও নাও, আর কিচ্ছু না। তোরা যদি ভালোবাসাকে উপলব্ধি করতে চাস তাহলে বুঝবি যে ভালোবাসা হচ্ছে নট গিভ, জাস্ট মানে নট টেক, জাস্ট গিভ গিভ, দাও দাও দাও। তোরা ভালোবাসা কি জিনিস? তোরা তো মাকে কখনো ভালোবেসে কিছু দিসই নি। তোদের কাছে সেই মানুষটাই ভালো যে ততক্ষণ তোকে দিচ্ছে, যেদিন দেয়া বন্ধ করে দেবে সেই মানুষটার মতন খারাপ কেউ নেই। সো আমার তখন মনে হয়েছিল না, মানুষটা অদ্ভুতভাবে রিয়েলাইজ করেছিলেন জীবনটাকে, স্যাক্রিফাইস অদ্ভুত একটা জিনিস জীবনে, কঠিন ব্যাপার, পারা যায় না। এবং তখন তুমি ওই স্পিরিচুয়ালিটির ওই জায়গায় পৌঁছে গেছো। যখন আমি এগুলো লোককে বললাম, দেখালাম, মানে দে আর জাস্ট মানে মেসমারাইজড। তারা অ্যাকচুয়ালি কুণাল বোসকে ভালোবেসেছে বিকজ অফ মানে দো স্টোরিজ। যে এগুলো কি দেখালে দাদা, সুভাষচন্দ্র 1967 চন্দননগর আসছেন, সেটা তো কেউ কখনো বলেনি। তুমি সেটা কিভাবে তুলে ধরলে? তুমি বিশ্বাস করবে না, যখন উনি চন্দননগরে আসছেন, এই ব্যাপারগুলো ঘটছে, যিনি আমাকে কথাগুলো বললেন তিনি 89 ইয়ার্স ওল্ড। তিনি আমাকে দেখে আপ্লুত। আমি যখন মানে জিনিসটা করলাম, প্রচুর লোক দেখলো। উনি আমাকে শুধু ফোন করতেন, ফোন করে বলতেন যে দেখো একটা মানুষ যিনি স্বাধীনতার আগে জন্মেছেন, 50s উনি গিয়েছিলেন প্রবর্তক, এবং পরবর্তীকালে 67 সুভাষচন্দ্র যখন ওখানে আসছেন তার সাথে দেখা হচ্ছে। উনি ওখানে একজন জাস্ট মানে কি বলে প্রবর্তকের উনি একজন মেম্বার ছিলেন, হয়তো ওনার যিনি গুরু ছিলেন তার খুব ক্লোজ ছিলেন। সেই মানুষটা অ্যাট দ্য এজ অফ 89 আমাকে বলছেন যে আমি না এতদিন অপেক্ষা করে বসেছিলাম যে আমার এই কথাগুলো কেউ তো শুনুক। আমি কত লোককে বলতে চেয়েছি, কেউ বিশ্বাস করে না আমার কথা। আমি ওনাকে দেখেছি, আমি ওনার পিঠে হাত বুলিয়ে দিয়েছি। কুণাল, তুমি এত বছর পর আমার কাছে এলে, আমার কাছ থেকে সব শুনলে এবং এত লোককে জানালে। আজ আমার বাড়িতে লোক আসে, আমার আশ্রমে লোক আসে এবং আমাকে টাকা দিয়ে যায়, শাড়ি দিয়ে যায়। আমি তোমার জন্য একটা পাঞ্জাবি রেখেছি, একবার তুমি আমার পাঞ্জাবিটা আমার কাছে এসে নিয়ে যেও। যখন গেছি না, কি খাবো এই মানে ঠাকুরের বাতাসা থেকে শুরু করে একটু ফল আছে, এইটুকুই তুমি খাও। কিন্তু বিশ্বাস করবে না, আমাকে বলে যে আমি না আমার জীবনের খুব অনেক দিন ধরে ভেবেছি, আমার ভাইটা ছোটোবেলায় মারা গেছিলো, আমার তোমাকে দেখলে না ভাইয়ের মতন লাগে, তোমাকে ভাই বলে ডাকতে পারি। 89 বছর বয়স, আমার ঠাকুমার বয়স। সেই মানুষটা আমাকে লাস্ট বলছেন যে আমার কথাগুলো তো আমি বলে যেতে পারলাম,
বিশ্বাস করো না, অরুণাবতা যখন মানুষটা চলে গেল কয়েকদিন আগে, জাস্ট ক্রাইড যে আমি ব্লেসড যে আমি লোকটাকে পেয়েছিলাম। সবাই সুভাষচন্দ্র নয়, কিন্তু আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছেন যাদেরকে আমরা দেখি না, তাদের সোলগুলোকে আমরা মিস করে যাচ্ছি। তারা পিওর সোল, যাদেরকে আমরা জাস্ট লেট গো করে দিচ্ছি। সো আমার মনে হয় যে লাইফে আমাদের অনেক কিছু ইচ্ছা করে, আমরা অনেক কিছু চাই নিজের মতন করে, বাট এভরি ইন্ডিভিজুয়াল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট তোমার জীবনে, জানো তো। তুমি তাদেরকে কী করে রাখবে সেটা বেশি ইম্পর্টেন্ট, বাট আমরা সবসময় রাখতে পারি না, সবসময় পারি না, বিকজ উই আর আলটিমেটলি এন্ড অফ দ্য ডে উই আর ভেরি মাচ সেলফিশ। আমাদের আমিতে বড় কাজ করে যায়। দেখো কুণাল, ব্যাপারটা হলো এই যে কোথাও একটা গিয়ে আমরা যখন এই পিওর সোলগুলো খোঁজার চেষ্টা করি, আমার পডকাস্টের নাম সোল কানেকশন পডকাস্ট, আমার আইডিয়াটাই হলো যে আমি ওই পিওরিটিটায় পৌঁছই যেখানে আমার পিওরিটিটা দেখে আরেকটা সোল আমার সঙ্গে কানেক্ট করুক। এক্স্যাক্টলি। আমি আমার জীবনের উদ্দেশ্যটাই হয়ে গেছে একটা পয়েন্টে যে আমি না কন্টিনিউয়াসলি নিজেকে ক্লিন করতে থাকি ভেতরটা, এবং যখন এটা করতে থাকি আমরা না অন্তত পক্ষে এই প্রসেসটা যে করতে হবে এতটুকু বুঝতে পারি। করতে তো পারা মুশকিল, মানে ইটস ওটা হয়ে গেলে তো সবাই বিরাট হয়ে যাবে, কিন্তু এই প্রসেসটা আইডেন্টিফাই করাটা খুব জরুরি। এটাতে মানুষের ভালোবাসা বা মানুষের সঙ্গে কানেকশন যত বাড়ে তত কিন্তু আমরা এই প্রসেসটার মধ্যে আরও বেশি ঢুকি। তখন মনে হয় যে আশেপাশে সত্যিই কিছু ভালো মানুষ আছে, আমরা ভালোগুলো দেখা শুরু করি। না হলে তো তুমিও জানো কুণাল, সব সময় এই চারিদিকে কিছু হচ্ছে না, সবাই খারাপ, মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তার বাইরেও আমি আমার পডকাস্টে বোধহয় 2-1 বার বলেছি যে জাকির খান একটা কথা বলেছিল, জাকির খান আমাদের কমেডিয়ান জাকির খান একটা কথা বলেছিল যে আজকে বাইরে গিয়ে তুমি একটা তোমার মানি ব্যাগটা একজনের হাতে ধরিয়ে দিয়ে যদি বলো না যে 5 মিনিট আসছি দাদা, তুমি একটু ধরবে, 90% চান্স লোকটা কোথাও যাবে না। 99% চান্স সম্ভবত লোকটা কোথাও যাবে না, কারণ মানুষ কিন্তু এখনো ভালোই। ডেফিনেটলি মানুষের মধ্যে কিন্তু এখনো ভালো দিকটা আছে। এক্স্যাক্টলি। আরেকটা বড় বিষয় আছে কুণাল, সেটা হলো বিশ্বাস। তুমি মানুষকে কখন বিশ্বাস করতে পারবে? যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে বিশ্বাস করো। তা নাহলে কি তুমি বিশ্বাস করতে পারবে কাউকে? তোমার মধ্যে যদি নিজের সেলফ বিলিভ যদি না থাকে, তাহলে তো সেটা কোনোভাবেই আসবে না কারো প্রতি। বোধহয় তোমার সঙ্গে এই কনভারসেশনটার মধ্যে একটা আরেকটা রিয়েলাইজেশন হলো, যেটা আমার পডকাস্ট থেকে আমার কন্টিনিউয়াস সবসময় হতে থাকে, প্রত্যেকটা মানুষের জার্নি থেকে কিছু না কিছু তো শিখতেই থাকি আমি। আবার একটা রিয়েলাইজেশন হলো যে উদ্দেশ্য, ইন্টেনশন যদি পিওর হয় তাহলে সেটা ঠিক লোকের কাছে পৌঁছে যায়। অবশ্যই যায়। দেখো, আমাকে অনেকে বলে না যে এক্সপিরিয়েন্স কী করে হবে, অভিজ্ঞতা দরকার জীবনে। আমি আমার জীবনের যতটুকু পথ হেঁটেছি, আমার মনে হচ্ছে সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স করার জায়গা কি জানো তো? মানুষ দেখো, মানুষ যত মানুষ দেখবে অবাক হতে থাকবে, দুনিয়াটা বদলাতে থাকবে তোমার কাছে। আর কিচ্ছু দেখার দরকার নেই, শুধু মানুষকে মাইনরলি দেখে যাও যে তারা কী করছে, কীরকমভাবে তোমার সাথে বিহেভ করছে, কীভাবে অ্যাক্ট করছে। দেখো, এটা ঠিক কথা, আমরা যেটা বলি সবসময় সেটা আমরা করতে পারি না, কিন্তু আমরা যে চাইছি এটাও কিন্তু অনেক। কিন্তু আমাদের, আবারও বলছি, আমাদের ইনস্ট্রিংক্ট, আমাদের আমিটা অনেক সময় আমাদেরকে স্বার্থপর বানিয়ে দেয়, কারণ আমাদের তো কিছু চাহিদা আছে না জীবনের। কিন্তু স্টিল আমরা যে ভাবছি না, তো আমি যত মানুষ দেখি, প্রত্যেক দিন দেখি, আমার এক্সপেকটেশনস লেভেল আস্তে 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 পজিটিভলি ডাউন হয়। নেগেটিভ ওয়েতে ডাউন হয় না, কিন্তু পজিটিভ ওয়েতে ডাউন হয়। কারণ আমি দেখেছি যে আমি এখন প্রত্যেকটা মানুষ, ধরো তুমি আমার সাথে খারাপ বিহেভ করলে, তো বেসিক্যালি আমার কিছু যায় আসে না, বিকজ আমার মধ্যে একটা অদ্ভুত লেট গো করার ক্ষমতা তৈরি হয়ে যায়। ওকে, করেছে, মনে হয়েছে এই পরিস্থিতিতে আমি হয়তো ভুল মনে হয়েছে, আমি এখন সমস্ত কিছুকে না এভাবে দেখতে শুরু করে দিয়েছি। আমি উত্তেজিত হই হয়তো ইনসিডেন্ট ওয়াইজ, এটা কেন তুমি এখানে রাখলে, সব ওখানে কাজ করছি, এইটুকু। বাট আমি কোনো একটা বড় কিছুকে টানি না, মানে যে কোনো রিলেশনশিপে, সেটাকে আমি টক্সিসিটিতে যাই না। কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজস্ব পার্সপেক্টিভ আছে, ইদার তুমি ওটাকে রিয়েলাইজ করবে অথবা করবে না। যদি তুমি করতে না পারো দেন তুমি ছেড়ে দাও সেটাকে। দেখো, এন্ড অফ দ্য ডে হিন্দিতে একটা কথা আছে, আপ ভালা তো জগ ভালা। একদম। তুমি নিজে যদি ভালো হও
এই গোটা দুনিয়াটা তোমার জন্য ভালো। একদম কে তোমার জন্য খারাপ করেছে না করেছে এটা ভেবে সময় নষ্ট করার কোনো জায়গা নেই। জাস্ট তোমার কিছু কাজ আছে, করে যাও। যদি ভালো না লাগে চলে যাও পাহাড়ে, একা একা চুপচাপ বসে থাকো কোনো একটা পাহাড়ের খাঁদের ধারে, অ্যাটলিস্ট সূর্যাস্তটা দেখো বসে বসে, বা সূর্যোদয়টা দেখো। তুমি দেখো সময়টাকে কিভাবে তুমি ইউটিলাইজ করছো। এভরি মোমেন্ট। তুমি জানো না, আমি আজও এত পাহাড়ে যাই, এত পাহাড়ে যাই, আমি আজও পাহাড়ে গেলে না, যখন পাহাড়ে ধরো কোনো একটা জায়গায় গিয়েছি, রাস্তা দিয়ে হাঁটছি, কোনো একটা পিচ রাস্তা, আমি না পাহাড়টাকে ছুঁয়ে দেখি, জানো তো, এটা পাহাড়, আমি পাহাড়ে আছি। এটা আমার ভাবতে কি অদ্ভুত লাগে। যখন ওই সেবকটা ছেড়ে যখন নর্থ বেঙ্গলে বেরিয়ে আসি, তখন মনে হয় পাহাড়টা আমার থেকে কত দূরে চলে যাচ্ছে। আমি আজও পাহাড়কে না সেই ছোটোবেলার বিস্কিটের মতন খাই, যেটার মধ্যে ওই ভেঙে নিয়ে আমাদের ভেতরে ক্রিমটা থাকতো, ক্রিমটা দাঁত দিয়ে কুটতাম এবং একটু একটু করে খেতাম। আমার মধ্যে পাহাড়ে গিয়ে এখনও খাই, যে আমি আছি এখনও। আরও তো আমার কাছে 2.5 দিন আছে, ও চলে গেল, এখনও 1.5 দিন আছে, স্টিল নাও। মানে আমার কাছে মনে হয় কি বলতো, টাইম চলে যাচ্ছে, আমি চলে যাওয়ার কয়েক কোটি বছর পরও কাঞ্চনজঙ্ঘা থেকে যাবে। আমি কে? আমি এই নিয়ে কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে লেখা লিখেছিলাম, যে আমার আগে কত কোটি কোটি মানে সময় এসেছে, কত হাজার হাজার প্রজন্ম এসেছে, তারা তোমাকে এইভাবেই দেখেছে। মানে তুমি সত্যি মানুষের, মানে তুমি এত সুন্দর নও, কিন্তু আমি এটা বলেছি কাঞ্চনজঙ্ঘাকে, যে তুমি এত সুন্দর নও, তুমি মানুষের চেতনার রঙে সুসজ্জিতা। গরুও তোমাকে চেয়ে কখনো দেখেছে, কিন্তু এই রূপ কখনো ফিল করতে পারেনি, একমাত্র আমি পারি, বিকজ আই এম আ হিউম্যান বিইং। কারণ তুমি হিউম্যান বিইং, তোমাকে হিউম্যান থেকে হতে হয়। আর কোনো অ্যানিমেলের ক্ষেত্রে বিইং শব্দটা ইউজ হয় না। তুমি মানুষ হয়ে জন্মাও না, তোমাকে মানুষ হতে হয়। একমাত্র হিউম্যান ক্যান ডু এভরিথিং। তো হিউম্যান ব্রেন তোমার আলোকের গতির থেকে অনেক বেশি দূর অব্দি যেতে পারে। সো I always try to enjoy my every seconds. ইভেন তোমার সাথে আজকে বসে আছি, আমার মধ্যে জয় আছে। আমি মনে করি যে পরে আমি কী করবো সেটা নিয়ে ভাবছি। আম প্রিপেয়ার্ড। আমি তোমার সাথে কথা বলে কালকে না পরশু দিন চিলাপাতার জঙ্গলে যাচ্ছি। সো আজকে চাকরিটা তো ছেড়েছিলাম এই জন্য না। দেখো আমি না মানে কোনো কিছু রিগ্রেট করতে চাই না। আমি কালকে যদি মরেও যাই তার জন্য আমার কোনো আফসোস না হয়। সো এভরি টাইম আমার কাছে একটা অপরচুনিটি, ডু সামথিং, দ্যাটস অল। খুবই কি বলবো, খুবই একটা ইন্সপায়ারিং এপিসোড হলো এটা। আমার জন্য তো বলি, অনেকের জন্য আমার মনে হয় তাই কি? হ্যাঁ, তার একটা কারণ আছে, আমি বলি। এখান থেকে আমি কি কি পেলাম সেটা আপনাদের বলি, আশা করি আপনারা কানেক্ট করতে পারেন ডটগুলো। একটা জার্নি পেলাম, যে জার্নিটার মধ্যে সাহস আছে। একটা মানুষকে বড় হতে দেখলাম, যে বড় হতে হতে জীবনের এক্সপিরিয়েন্স থেকে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স সম্পূর্ণভাবে অনুভব করলো, করতে করতে এমন একটা জায়গায় পৌঁছলো যেখানে সে তার জীবনের প্রতিটা মুহূর্ত সম্পূর্ণভাবে খোলা হাতে, খোলা বাহুতে অনুভব করতে চায়। এই অবধি পৌঁছলাম, এবং এটাই আমার জার্নিরও একটা পার্ট। এটাই সেজন্যই বোধহয় কানেকশনটা উই কুড ফিল দ্যাট। আমরা যখন কথা বলছি আমাদের কানেকশনটা আমরা ফিল করতে পারলাম। কিছু কিছু ক্ষেত্রে তো ইট ফেল্ট ভেরি ইমোশনাল, কারণ আমরা তো যখন আনন্দের কথাও বলি উই ফিল ইমোশনাল। সো আমার পাওনাটা হলো এখান থেকে কিছু একটু ওই পাহাড়ের মতো যেটা বললো না, মুক্ত বাতাস। কিছু 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 এপিসোড হয় যেগুলো আমাকে খুব খুব ইন্সপায়ার করে যায়, আরও অনেক কিছু করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। আর একটা জিনিস হলো, এটা হলো অনেক দিন পাহাড়ে যাওয়া হয় না, সেটা মনে পড়লো কুণালের কথা শুনে। কারণ আমি আমার জীবনে জন্মেছি তো শিলিগুড়িতে। আচ্ছা। তো আমি পাহাড়টা প্রচুরভাবে, মানে আমি কাঞ্চনজঙ্ঘা আমি অ্যাকচুয়ালি দার্জিলিং বোধহয় 300-400 বার চলে গেছি এখন অব্দি, যদি কম তার চেয়ে বেশিই হবে। এবং কাঞ্চনজঙ্ঘাকে কত রকম রূপে যে আমি দেখেছি তার কোনো ইয়ত্তা নেই। এবং ঠিকই খুব একটা বড় কথা বলেছো, যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের চেতনার রঙেই রাঙা। কারণ আমরা দেখি বলেই ও অত সুন্দর। তুমি যেটা বললে সেটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তো আজকের এপিসোড এখানেই শেষ করবো। আশা করি তোমারও আড্ডা মেরে আনন্দ হচ্ছে। ডেফিনেটলি, আমার তো মানে ভালো লাগার জন্যই তো আশা। একদম, আমারও খুবই দারুণ লাগলো, এবং আশা করি আপনাদেরও যেরকম অন্যান্য এপিসোড ভালো লাগে এটাও ভালো লেগেছে। কুণালের চ্যানেল তো অলরেডি সবাই জানেনই, যারা জানেন না তারা অবশ্যই আই এম বোস এবং কুণালের আরেকটি চ্যানেল আছে কুণাল ব্লগ, জার্নি উইথ বোস বলে, সেটাতেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এই এপিসোডটা কেমন লাগলো সেটা আমাকেও জানাবেন।
কুণালকেও জানাবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আজকে তো আরেকটু জোর দিয়ে বলতে পারি, কিপ স্প্রেড নলেজ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।